করেছে হয়েছে এবার। Okay, right now it's all right, sir. Okay, carry on, sir. ওকে। সালাম আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আমরা গতদিনে তো আইএলটিএস এর বেসিক প্লাস স্পিকিং নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। আমি আজকের ক্লাসে আমরা তিনটা অংশে ক্লাসটাকে আলোচনা করব। প্রথম অংশে আমরা গত ক্লাসে বেসিক যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম সেটা একটু আমি 2 থেকে 4 মিনিট একটু রিভিউ করব আমরা গত ক্লাসের অংশটাকে। এরপরে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পিকিং এর যে 4টা প্যারামিটার, ওটা আজকে আমরা ডিটেইল আলোচনা করব। এরপরে আমরা স্পিকিং এর পার্ট 1, এটার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো এবং 4-5টা কোয়েশ্চেন আমরা আজকে প্র্যাকটিস করবো। এই হচ্ছে আমাদের তিনটা সেশন আজকের ক্লাসে। সবাই পেন অ্যান্ড পেপার সাথে নিয়ে রাখতে পারলে খুবই ভালো হয়, নোট নেওয়া প্রয়োজন। এবং আমরা পার্ট 1 যখন শেষে আলোচনা করব তখন সবাই একটু পার্টিসিপেট করব, বেটার হয় যে ভিডিও অন করে কথা বলা। যখন আমরা স্পিকিং প্র্যাকটিস করব সেটা বেশি ভালো হয়, এই আর কি। তো আমরা গত ক্লাসে যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, স্পিকিং, আইএলটিএস এর স্পিকিং এ তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে পার্ট 1, আর একটা হলো পার্ট 2, আর একটা হচ্ছে পার্ট 3। পার্ট 1টা কি? পার্ট 1 হচ্ছে আমরা বলেছিলাম একেবারে বেসিক অথবা পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। কতগুলো কোয়েশ্চেন করবে এখানে? অ্যারাউন্ড 4 থেকে 7 কোয়েশ্চেন্স। যদিও এটা ফিক্স না, ইট মে ভ্যারি, এটা ভ্যারি করতে পারে, কিন্তু অ্যারাউন্ড 4 থেকে 7টার মতো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। আমরা কখনো কখনো কাউকে দেখেছি পার্ট 1-এ 9টা, 10টা, 11টা পর্যন্ত কোয়েশ্চেন করেছে। সো দ্যাটস নট দ্য কেস, ওটা সবসময় না। আমরা 90% বা 95% ক্ষেত্রে দেখবো যে পার্ট 1-এ নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে 4টা থেকে 7টা, নট মোর দেন দ্যাট। এর মধ্যেই থাকে নর্মালি, তবে এর বাইরেও হয়ে থাকে, সেটাও আমরা দেখেছি। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেনগুলো করে এটার অ্যান্সারগুলো আসলে কত বড় হবে, এটার অ্যান্সারের লেন্থ হবে আহ, আমরা বলেছিলাম যে 2 থেকে 4 সেন্টেন্স, এই ধরনের লেন্থ থাকে। আমি এস দিয়ে সেন্টেন্স বোঝাচ্ছি। এবং এটাকে আমরা বলেছিলাম ডায়ালগ। কেন ডায়ালগ বলেছিলাম? বিকজ টিচার কোয়েশ্চেন করবে, আমাকে অ্যান্সার দিতে হবে, কোয়েশ্চেন অ্যান্সার চলতে থাকবে। আম, এখানে টোটাল সময় লেগে যেতে পারে 3 থেকে 4 মিনিটস। এই, সো এই হচ্ছে পার্ট 1 নিয়ে কথাবার্তা ছিল আমাদের। পার্ট 2-তে আমাদের যে বিষয়টা ছিল সেটা হলো যে তারা আমাদেরকে একটা টপিক প্রোভাইড করবে। যেমন আমরা বলেছিলাম যে যে ফেভারিট টিচার। তো শুধু ফেভারিট টিচার তো থাকবে না সেখানে, ফেভারিট টিচারের সাথে বেশ কিছু কোয়েশ্চেন্স থাকবে সেখানে। এরপরে ওরা আমাদেরকে যেটা বলবে যে 1 মিনিটের জন্য প্রিপারেশন নেবার সময় দেবে আমাদেরকে, আর 2 মিনিট আমাদেরকে অ্যান্সারটা ডেলিভারি দিতে হবে। এই হলো টোটাল 3 মিনিটসের একটা ব্যাপার এখানে থাকে। 2 মিনিটের নিচে কথা বলা যাবে না। তো এখানে ফেভারিট টিচার হলে সমস্যা যেটা হয়, ওরা আমাদেরকে বলবে এই টপিকটা দিয়ে যদি বলে তুমি 1 মিনিট প্রস্তুতি নাও, আর এখানে কিছু যদি না থাকে তাহলে কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না যে ফেভারিট টিচারের কোন বিষয়গুলো আমি আসলে বলবো। বাট যদি এখানে কোয়েশ্চেন দেওয়া থাকে যে হোয়াটস হিজ নেম, হিজ নেম, তারপরে হতে পারে হোয়াটস হিজ স্পেশালটি, স্পেশালটি, তারপরে হতে পারে হোয়াট সাবজেক্ট ডিড হি টিচ ইউ, তারপরে হতে পারে ওয়াই ডু ইউ লাইক হিম, এই ধরনের। তার মানে এখানে 4-5টা কোয়েশ্চেন তারা করবে। এখন এই কোয়েশ্চেনগুলো থাকলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আপনি এখন এই টপিক, ধরেন এই কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আপনি বুঝতে পারছেন না হোয়াট ইউ হ্যাভ টু টক অ্যাবাউট। আর ওয়েন দে প্রোভাইড কোয়েশ্চেন্স তখন আপনি বুঝতে পারছেন যে আপনাকে এই টপিকের কোন কোন বিষয়টা কভার করতে হবে। সো ফর দ্যাট ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন ফর 1 মিনিট অ্যান্ড ইউ হ্যাভ টু ডেলিভার দি অ্যান্সার ফর 2 মিনিটস। তাহলে 1 মিনিট আপনি প্রস্তুতি নেবেন, 2 মিনিট আপনি এটার উপরে অ্যান্সার ডেলিভারি করবেন। এই কোয়েশ্চেন থাকলে এখন সুবিধা হয় যে আমরা কোন অ্যাঙ্গেল থেকে এটা অ্যান্সার দিব, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? এই জন্য আমরা এই কোয়েশ্চেন্স গুলোকে কোয়েশ্চেন বলি না, আমরা এই কোয়েশ্চেন্স গুলোকে বলে থাকি হচ্ছে ক্লু অথবা কিউ। এই জন্য পার্ট 2-কে আমরা বলে থাকি কিউ কার্ড। ওকে। এইটা হচ্ছে মনোলগ। কেন মনোলগ? কারণ টিচার এখানে কোনো কথা বলবেন না, উনি কোয়েশ্চেন দেবেন, আপনার প্রস্তুতি শেষ হয়ে গেলে উনি বলবেন আপনার সময় শেষ, এবার আপনি বলেন। এবং এই 2 মিনিট আপনি নিজেই কথা বলবেন, টিচার ইজ নট গোনা ইন্টারাপ্ট ইউ অ্যাট অল। একা একা কথা বলতে হবে টানা 2 মিনিট, 2 মিনিটের নিচে কথা বলা যাবে না, তাহলে মার্কস ডিডাকশন হবে ফর শিওর।
ওকে, সো এই হচ্ছে পার্ট 2। পার্ট 3তে আমরা বলেছিলাম যে আহ, এইটাকে আমরা বলি ডিসকাশন সেকশন অথবা ইনফরমেটিভ সেকশন। এখানে যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করা হবে, এই কোয়েশ্চেনগুলো পার্ট 1-এর মতো না। ইটস নট অ্যাবাউট ভেরি পার্সোনাল কোয়েশ্চেন্স। তার মানে এই পার্টের সবগুলো কোয়েশ্চেনের উত্তর আপনি নাও জানতে পারেন। পার্ট 1-এ যেটা সহজ সেটা হলো যে এই সেখানে যা কোয়েশ্চেন করা হবে তার সবকিছু আপনাকে নিয়ে। এখন আপনাকে নিয়ে যদি কোনো কোয়েশ্চেন করা হয়, ডেফিনেটলি ইউ ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন। বাট পার্ট 3-তে আপনাকে নিয়ে কোয়েশ্চেন করা হবে না, এটা একটা টপিক নিয়ে কোয়েশ্চেন করা হবে। কোন টপিক? পার্ট 2-তে আপনাকে যে টপিকটা দেওয়া হবে সেই টপিকের সাথে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি রিলেটেড এরকম বিষয়ে প্রশ্ন করা হবে পার্ট 3-তে। তাহলে যেমন আমাদের এখানে পার্ট 2-তে এসছে ফেভারিট টিচার, তাহলে পার্ট 3-তে হয়তো কোয়েশ্চেন আসবে এরকম যে ইউনো হোয়াট আর দ্য প্রবলেমস অফ এডুকেশন সিস্টেম অফ ইউর কান্ট্রি। তাহলে দেখেন এখানে যে কোয়েশ্চেনটা এসছে, এখানে আপনাকে কিছু ইনফরমেশন শেয়ার করতে হবে। না হলে আপনি এটা ইটস নট অ্যাবাউট ভেরি পার্সোনাল কোয়েশ্চেন। আপনাকে এডুকেশন সিস্টেমের সমস্যা নিয়ে কথাবার্তা বলতে হবে। Why do the students of Bangladesh study abroad? বাংলাদেশের স্টুডেন্টরা কেন বাইরে পড়ালেখা করে? তার মানে এই যে আমি যে এডুকেশন নিয়ে যে কোয়েশ্চেন্স গুলো করছি, এটার সাথে টিচারের তো একটা কানেক্টিভিটি আছে। টিচারও তো এডুকেশনের মধ্যেই একটা টপিক। সো পার্ট 3-তে এই ধরনের কিছু অ্যাডভান্স, কিছু ইনফরমেটিভ, কিছু ডিসকাসিভ কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করা হবে। কতগুলো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে এখানে? 6 থেকে 7 কোয়েশ্চেন্স। এবং এখানে যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনি দেবেন সেই অ্যান্সারগুলো কত বড় হতে পারে? অ্যান্সারগুলোর লেংথ হবে 3টা সেন্টেন্স থেকে আমরা দেখেছি 8টা সেন্টেন্স পর্যন্ত হতে পারে। 3 সেন্টেন্সেস, 4 সেন্টেন্সেস, 5, 6, 7, 8। কোনো কোনো কোয়েশ্চেন পার্ট 3-তে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার হয়তো 3 সেন্টেন্সও হতে পারে, কোনোটার 4টা, কোনোটা 5টা, 6টা, 7টা, 8টা পর্যন্ত সেন্টেন্সও হতে পারে। তার মানে এখানকার অ্যান্সারগুলো বেশ লেন্দি হবে। ওকে, আচ্ছা। এটাও কিন্তু ডায়ালগ। কেন ডায়ালগ বলছি আমরা? কারণ এখানে টিচার কোশ্চেন করবে, আপনি উত্তর দেবেন, সো আপনাদের মধ্যে একটা কনভারসেশন হতে থাকবে, ডায়ালগ। বাট পার্ট 2-টা কিন্তু মনোলগ ছিল, এখানে টিচার কিন্তু কোনো কোশ্চেন করবে না, শুধু আপনাকে টপিকটা দিয়ে বলবে টেক প্রিপারেশন ফর 1 মিনিট অ্যান্ড ডেলিভার অ্যান্সার ফর 2 মিনিটস। এই সো এখানেও আমাদের 3 থেকে 4 মিনিটসের একটা সময় চলে যাবে। ওকে, আর পার্ট 3-তে আমাদের টোটাল সময় চলে যাবে 6 থেকে 7 মিনিট, 6 to 7 মিনিটস। এই হচ্ছে পার্ট 3। তো আমরা গত ক্লাসে এই 3টা পার্ট নিয়ে কথাবার্তা বলেছিলাম যে স্পিকিং টেস্টের 3টা পার্ট, 3টা পার্টে আপনাকে কোয়েশ্চেন করা হবে। আহ, এবং এইটার যে কোয়েশ্চেন্স, এটা আমরা বলেছিলাম একটা 1-to-1 এক্সাম। তার মানে এটা কিন্তু একজন টিচার 5 জনকে কোয়েশ্চেন করবেন না। একজন ক্যান্ডিডেট, একজন এক্সামিনার, একজন টিচার একজন স্টুডেন্টকে কোয়েশ্চেন করবেন। কনভারসেশনটা কেমন হতে হবে? শুড নট বি ফর্মাল, শুড নট বি ইনফর্মাল, ইট হ্যাজ টু বি সেমাই ফর্মাল। তার মানে এটা হতে হবে সেমাই ফর্মাল, নট টু ফর্মাল অ্যান্ড নট ইনফর্মাল। কোনোটাই হওয়া যাবে না, মাঝামাঝি। দ্যাট মিনস আমরা বলি হচ্ছে ইউ হ্যাভ টু বি ফ্রেন্ডলি উইথ ইউর টিচার বাট নট ফ্রেন্ড। ব্যাপারটা বোঝা যায় কিনা? সো ইউ হ্যাভ টু বি ফ্রেন্ডলি উইথ ইউর টিচার হোয়াইল ইউ আর অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স, বাট নট ফ্রেন্ড উইথ ইউর টিচার। ফ্রেন্ড হলে তো আমরা অনেক ইনফর্মাল কথাবার্তা বলবো। বাট ইফ আই অ্যাম ফ্রেন্ডলি, দেন ইট মিনস আই এম এক্সট্রোভার্ট, আমি কিছুটা মিশুক, আমি খুব রিল্যাক্সড, আমি একটু স্মার্টলি কমিউনিকেট করতে পারি। আই ক্যান এঙ্গেজ সামওয়ান ওয়েন আই কমিউনিকেট উইথ সামওয়ান। এঙ্গেজিং কমিউনিকেশন করা আমার পক্ষে পসিবল। আমি আই কন্ট্যাক্ট মেনটেন করি, আমি তার কোয়েশ্চেনের রেসপন্স প্রপারলি করি। সো কমিউনিকেশনের যতগুলো স্টেপস আছে আমি সেগুলো আমার স্পিকিং এর সময় মেনটেন করি। এই হচ্ছে আইএলটিএস এর স্পিকিং টেস্টের ডিটেইল কথাবার্তা ছিল, 3টা পার্টের নাম্বার অফ কোয়েশ্চেন। তাহলে আমি যদি একটু সামারি করি, তাহলে আমরা দেখব যে আইএলটিএস এর স্পিকিং টেস্টে ওভারঅল আমাদের কতগুলো কোয়েশ্চেন করবে। আমরা দেখেছি টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে পার্ট 1-এ আমরা দেখেছি 4টা থেকে 7টা, পার্ট 3-তে 6 থেকে 7টা। তার মানে 10 থেকে 14টা কোয়েশ্চেন প্লাস একটা কিউ কার্ড, যেটা আমাদেরকে 1 মিনিট প্রস্তুতি নিয়ে 2 মিনিটের উত্তর দিতে হবে। এই হচ্ছে নাম্বার অফ কোয়েশ্চেন্স। টোটাল সময় লাগছে কত স্পিকিং টেস্টে? টোটাল সময় লেগে যাবে 12 থেকে 15 মিনিটস, এতটুকু। তার মানে 12 থেকে 15 মিনিট একজন এক্সামিনারের সাথে আমাকে ইংরেজিতে কথাবার্তা বলতে হবে। এই এবং এই কয়েকটা কোয়েশ্চেন থাকবে, ইটস ভেরি সিম্পল। আমরা যদি প্রতিদিন এখন কোনো ফ্রেন্ডের সাথে আইএলটিএস স্পিকিং টেস্টে প্রস্তুতি নেবার সবচেয়ে বেস্ট ওয়ে হলো ফাইন্ড আউট সামওয়ান হু ইজ ভেরি ক্লোজ টু ইউ অ্যান্ড হু উইল হেল্প ইউ ইন কেস অফ স্পিকিং।
সো প্রতিদিন তার সাথে আধা ঘন্টা বসে চায়ের দোকানে গিয়ে চা খাবেন, আর একজন আরেকজনের 10টা করে কোয়েশ্চেন করবেন ইংলিশে। কি ধরনের কোয়েশ্চেন করবেন? একেবারে ব্যক্তিগত জীবনের কোয়েশ্চেন করবেন আপনারা। তাহলে এটা একটা শর্ট ট্রিক্স আমি দিয়ে দিই। আমরা যদিও পরে আরো অনেকগুলো ট্রিক্সের কথাবার্তা বলবো, ইউ ক্যান ফলো ইট। আমি বলছি সহজ করে নেওয়ার জন্য। আমরা স্পিকিং টেস্টের প্রস্তুতিটাকে অনেক সময় অনেক কঠিন ভাবতে শুরু করি। ডোন্ট টেক ইট লাইক দ্যাট ওয়ে। ইটস ইজি অ্যান্ড ট্রাই টু এনজয় দিস। আমরা স্পিকিংটা খুব মজা করে কিন্তু আহ, ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস করে করে নিজেদের স্পিকিং ডেভেলপ করে ফেলতে পারি। এটা একেবারে ম্যাজিকের মতো কাজ করে। ডু ইট প্লিজ, সিরিয়াসলি। যদি করেন তাহলে 7 দিন পর আপনার একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তাহলে কি করতে হবে? 30 মিনিটস আপনি কনভারসেশন করবেন। কোথায় কনভারসেশন করবেন? হ্যাং আউট, যখন কোথাও চাটা খাচ্ছেন, টি পার্টি, দুজন মিলে। আমরা তো চা খাই প্রতিদিন। তো চা খাইতে গেলে একটু ওর সাথে বসে দাঁড়ায় চা খেতে খেতেও তো আধা ঘন্টা সময় চলে যায় আলটিমেটলি, এমনিতেই চলে যায়। তো ওই সময়টাতে আমরা দুজন দুজনকে 10টা করে যদি কোয়েশ্চেন্স করি ইংলিশে, হোয়াটস ইউর নেম, বেসিক কোয়েশ্চেন, ওয়ার আর ইউ ফ্রম, হোয়াট আর ইউ ডুইং নাও ডেজ, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান, যা মাথায় আসে জাস্ট অ্যাস্ক দ্য কোয়েশ্চেন্স ইনস্ট্যান্টলি, তাহলেই হবে। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি, যেটা আমি মনে করি খুব ইফেক্টিভ যদি আমরা সিনসিয়ারলি এটা করতে পারি। এই হলো স্পিকিং টেস্টের টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যান্ড টাইম। এখন আমরা তাহলে স্পিকিং এর প্রস্তুতি আসলে নেব কিভাবে, কিসের উপর ভিত্তি করে আমাদেরকে মার্কিং করা হবে, এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। সো স্পিকিং এর ব্যান্ড স্কোর হচ্ছে 9। তার মানে স্পিকিং এ আমাদেরকে 9-এর উপরে মার্কিং করা হবে। সো 9-এর মধ্যে যারা 7 পায় আমরা সেটাকে খুব ডিসেন্ট স্কোর বলে থাকি, এবং এই স্কোরটা খুব অ্যাকসেপ্টেবল, এটার একটা রেওয়ার্ড আছে ভালো। সো 7+, যেটাই আসুক না কেন আইএলটিএস স্পিকিং এ, দ্যাটস ভেরি ডিসেন্ট স্কোর, এবং এটা খুব কাজে লাগে সব জায়গায়। আহ, ধরে নেওয়া হয় যে আপনি খুব ভালো ইংলিশ স্পিকিং এ। এখন ধরেন এই ব্যান্ড স্কোর যে 9, ওটা আমাদেরকে কিসের উপর ভিত্তি করে ওরা আমাদেরকে মার্কিং করবে? 4টা প্যারামিটার আছে। একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আর একটা হলো লেক্সিক্যাল রিসোর্স, আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। আমি আজকে এই 4টা পয়েন্ট একটু ডিটেইল বলবো, কারণ আমাদেরকে এগুলোকে সামনে রেখেই আনসার স্পিকিং এর প্রস্তুতিটা নিতে হবে। এই 4টাকে আমরা একটু ডিটেইল বোঝার চেষ্টা করবো আজকে। আমি গতদিনে জাস্ট টাচ করেছিলাম। দেখেন, প্রথমটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, এবং এই 4টা প্যারামিটার, এটার উপর ভিত্তি করে ওরা আপনাকে মার্কিং করবে স্পিকিং টেস্টে। প্রথম যেটা আছে সেটা হলো প্রোনাউন্সিয়েশন। এখানে 25% মার্কস থাকবে 9-এর মধ্যে। প্রোনাউন্সিয়েশন কি? তার মানে আপনি যখন আইএলটিএস এর স্পিকিং টেস্ট দেবেন, দেন ইউ হ্যাভ টু প্রোনাউন্স ইংলিশ লাইক ব্রিটিশ, ওর আমেরিকান, ওর অস্ট্রেলিয়ান, ওর কানাডিয়ান, ওর মিক্সড। তার মানে আপনার ইংরেজি হতে পারে ব্রিটিশ, অথবা আমেরিকান, অথবা অস্ট্রেলিয়ান, অথবা কানাডিয়ান, অথবা ব্রিটিশ আমেরিকান মিক্স, কোনো অসুবিধা নেই। দ্যাট ইজ, ইংরেজি যে সমস্ত দেশের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ওরা যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে ইংরেজিতে কথা বলে, সেটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল প্রোনাউন্সিয়েশন। তার মানে আমাদের দেশে বাংলাদেশে ইংরেজিটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানকার মানুষের ডেফিনেটলি প্রোনাউন্সিয়েশন উড নট বি লাইক ব্রিটিশ অ্যান্ড আমেরিকান, কারণ আমরা ফুল টাইম এটা ব্যবহার করি না। কিন্তু যে সমস্ত দেশে ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ওরা যে স্মার্ট বা স্ট্যান্ডার্ড ইংলিশে কথাবার্তা বলে, ওইটা ওরা অ্যাকসেপ্ট করবে। সো আমাদের দেশে আমরা তো ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের সাথে কানেক্টেড বা পরিচিত বেশি, এই জন্য আমি স্পিকিং এ অ্যান্সার দেওয়ার সময় ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বললেও চলবে, আমেরিকান অ্যাকসেন্টে কথা বললেও চলবে, ব্রিটিশ আমেরিকান মিক্স করে কথা বললেও চলবে, কোনো আপত্তি নেই। বাট নট বাংলাদেশি অ্যাকসেন্ট, তাহলে হবে না। কারণ আমরা বাংলাদেশে ইংরেজি শব্দের যে উচ্চারণ, একটা বিরাট সংখ্যক শব্দের উচ্চারণ আমরা ভুল করে থাকি, রাইট? কি পরিমাণ উচ্চারণ ভুল হয়? 99% উচ্চারণ ভুল হয়। এর মানে কি আমরা ইংরেজি জানি না? আমরা জানি। কিন্তু ওই প্রোনাউন্সিয়েশনের জায়গাতে আমাদেরকে ছোটবেলায় না শেখানোর কারণে ওই ভুলটা হচ্ছে আমাদের, আর অন্য কোনো কারণ নেই। তো চলেন আমরা একটু প্রোনাউন্সিয়েশনের টুকটাক গল্প টল্প করে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এই জায়গাটাতে আমাদের ঘাটতি হচ্ছে। স্টুডেন্টরা আইএলটিএস স্পিকিং এ 5, 5.5, 6, 6.5 এর মধ্যেই ঘুরপাক খেতে থাকে। কেন জানেন? এই ভালো প্রোনাউন্সিয়েশনের অভাবে। বাকি জিনিসগুলো তারা কোনো মতো কাভার করে ফেলে, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা তারা কোনোভাবেই কাভার করতে পারে না। যার ফলে তাদের স্কোর 6, 6.5-এর উপরে আর যেতে পারে না। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট আ গুড স্কোর লাইক 7, 7+, 7.5, 8 or more than that, then you have to develop your pronunciation. There is no alternative. So it's secret. It's open secret. তাহলে যারা ভালো করে, যারা 7 পায়, দে হ্যাভ ভেরি গুড প্রোনাউন্সিয়েশন। ওই জন্যই তারা কিন্তু ওই জায়গাটাতে একটা ভালো স্কোর করার একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলতে পারে তারা। তো চলেন আমরা প্রোনাউন্সিয়েশন একটু কথাবার্তা বলি। ইংরেজিতে দে হ্যাভ 26 লেটার্স। সবাই কিন্তু নোট নিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 44 সাউন্ডস। আমি 4টা বিষয়কে আজকে একটু ডিটেইল আলোচনা করব। এখন দেখেন, ছোটবেলা থেকে আমাদেরকে এই 26টা লেটার্স শেখানো হয়েছে।
লেটার্স যেটা করে, টু ইট হেল্পস ইউ জাস্ট টু রাইট। এটা আপনাকে শুধু লেখার ক্ষেত্রে হেল্প করে। ইট উইল নেভার হেল্প ইউ টু স্পিক, টু প্রনাউন্স ইংলিশ কারেক্টলি। তাহলে আমরা 26টা লেটার শেখার কারণে ইংরেজিতে আমরা লিখতে পারি। বাট ইফ ইউ নো 44 সাউন্ডস, তাহলে যেটা সুবিধা হবে, আপনি ইংরেজি শুনে বুঝতেও পারবেন, আবার আপনি ইংরেজি শুদ্ধ করে বলতেও পারবেন। তাহলে খেয়াল করে দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু কমিউনিকেট উইথ দ্য ব্রিটিশ ওর আমেরিকান ওর অস্ট্রেলিয়ান ওর কানাডিয়ান, তাহলে ফার্স্ট কাজটা কি আসলে? ইফ আই ওয়ান্ট টু কমিউনিকেট উইথ সামওয়ান, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, যিনি কথা বলছেন, অ্যাট ফার্স্ট উই নিড টু আন্ডারস্ট্যান্ড হিজ অর হার স্পিচ। তাহলে তারা যে কথাটা বলছে তার কথা তো আগে আমাকে বুঝতে হবে, দেন আই হ্যাভ টু রেসপন্স অর রিপ্লাই। আদারওয়াইজ হাউ ক্যান আই ডিল মাই কমিউনিকেশন? ইটস নট পসিবল। তাহলে আমরা দেখেন, ইংরেজি লিখতে পারি ঠিক আছে, কিন্তু যখন আমরা কোনো ফরেনারের সাথে কমিউনিকেশন করতে যাই, তখন আমরা পালাতে শুরু করি। আমাদের ইংরেজি শুনে তারা বোঝে না, তাদের ইংরেজি শুনে আমরা বুঝি না, দুজনের ইংরেজি মাথার উপর দিয়ে চলে যায় দুইজনের। তাহলে কি অদ্ভুত একটা পরিবেশ, আমরা ইংরেজিতে কথা বলছি বাট কেউ কারোটা বুঝতে পারছি না। এটার পেছনে কারণটা কি? এই 44 সাউন্ডস না শেখা। তা আপনি যদি এই সাউন্ডটা শিখে ফেলতে পারেন এবং এটার অ্যাপ্লাই করতে শুরু করেন, এটার অ্যাপ্লিকেশনও শিখে ফেলেন, তাহলে দেখবেন আপনার এখন যে উচ্চারণ, তার থেকে 70 থেকে 80% উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। এবং আপনার স্পিকিং এর কনফিডেন্স তৈরি হবে। আপনি যখন কোনো ফরেনারের সাথে কমিউনিকেশন করবেন, তখন আপনি তার কথা শুনে বুঝতেও পারবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি যে কথাগুলো বলবেন, একজন ফরেনার আপনার কথা শুনে বুঝতে পারবে, সো দ্যাট ইউ ক্যান এনজয় দিস কনভারসেশন, বোথ অফ ইউ ক্যান এনজয় দিস কনভারসেশন। বাট আমরা যদি ইংরেজিতে কথা বলি, কেউ কারোটা না বুঝি, why we are talking with each other? There is no other reason. I have to make him understand and he has to make me understand. তাহলে দুজন দুজনের ইংরেজি শুনে বুঝতে পারতে হবে, রাইট? এখন এই 40 সাউন্ডের মধ্যে they have 24 consonant sounds and 20 vowel sounds. Okay, 24 consonant sounds and 20 vowel sounds. তো আমি আজকে 24 কনসোনেন্ট সাউন্ডসের কয়েকটা সাউন্ড একটু শেখাবার চেষ্টা করবো। একটু সবাই প্র্যাকটিস করবেন, পারলে আনমিউট করে প্র্যাকটিস করতে পারেন আমার সাথে। দ্য ফার্স্ট সাউন্ড, আমি এখানে যেটা লিখছি সেটা হলো সাউন্ডের সিম্বল, নট দ্য সিম্বল অফ লেটার। লেটার একটা আলাদা জিনিস, সাউন্ড একটা আলাদা জিনিস। আমরা এর আগে লেটার শিখেছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, বাট সাউন্ড আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় না, এটা সম্পূর্ণ নতুন জিনিস। সাউন্ডের চিহ্ন বা সিম্বল কোনো কোনো সময় লেটারের সাথে মিলে যেতে পারে, আবার কোনো কোনো সময় লেটারের সাথে মিলবে না। কিন্তু মাথায় রাখতে হবে যে এটা মিলুক বা না মিলুক, সাউন্ড একটা আলাদা জিনিস, লেটার একটা আলাদা জিনিস। সাউন্ড শিখলে উচ্চারণ শুদ্ধ করা যায়, আর লেটার শিখলে লেখা যায়। এই যে হলো দুটোর মধ্যে বেসিক পার্থক্যের জায়গা। তাহলে এই যে সাউন্ড আমরা শিখেছি, এই সাউন্ডের নাম হচ্ছে ফ। এটার নাম হলো ফ। তাহলে সবাই বলেন ফ। দুই ঠোঁট বন্ধ করে বাতাস বের করে ফ। রিপিট আপনার নেই, সবাই একটু বলেন ফ, 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 ফ। দুই ঠোঁট বন্ধ করবেন এবং বাতাস বের করবেন ফ, ফ, ফ। For example, you can say, pen, pencil, sorry, pencil, public, polite, policy. দেখেন, এই বেসিক শব্দতে আমরা উচ্চারণে আমরা ভুল করে থাকি। We pronounce like pen, but they say pen. We say pencil, but they pronounce it as pencil. We say public, but they pronounce it as public. We say polite, but they pronounce it as polite. We say policy, but they say policy. তাহলে দেখেন, একেবারে বেসিক শব্দের উচ্চারণে কিন্তু আমাদের ভুল হয়। তাহলে এখন যদি আপনার সাথে কেউ কথা বলে, এখন আপনার সাথে কথা বলতে গিয়ে বাংলায় যদি কেউ ভুল উচ্চারণ করে, আপনি কি তার সাথে আসলে কথা বলবেন কিনা? আপনার সাথে যদি কথা বলা শুরু করে, আপনি কেমন আছেন, থেকে এসেছেন, কি খুঁজছেন, কোথায় যাবেন, এইভাবে যদি আপনি কথা শোনেন, তাহলে কিছুক্ষণ পর দুইটা ঘটনা ঘটবে। হয় আপনি লা ইলাহা পড়ে ওখানে শুয়ে পড়বেন, অথবা তার কাছে মাপ চেয়ে দৌড়ানো শুরু করুন, ভাই আমি মাপ চাই, আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হয়ে খুব ভুল করেছি, আমি আর আপনার এই কথা শুনতে চাই না। সাউন্ডস লাইক দ্যাট। সো দ্যাট মে হ্যাপেন। তাহলে খেয়াল করেন, আপনি যখন ইংরেজিতে ভুল উচ্চারণ, বাংলায় ভুল উচ্চারণে কথা বললে যেমন আপনার শুনতে খারাপ লাগছে, আপনি যখন ইংরেজিতে ভুল উচ্চারণ করেন, তাহলে তখন ওদের কেমন লাগে? ক্যান ইউ ইম্যাজিন? আপনি আপনার চাচারে খুব স্মার্ট করে বলেন, চাচা আমি তো জাহাঙ্গীরনগরে পড়ি, আমি আসলে এখন আগের মতো কথা বলি না, আমি একটু স্মার্ট হয়ে গেছি, চাচা কেমন আছো তুমি? এটা শুধু বলে দেখেন তো। তবে চাচা বললে তোর আমি জাহাঙ্গীরনগরে পড়াইতেছি তারা। সো দ্যাটস হাউ ইট মে গো, ইট মে হ্যাপেন। সো এটা হচ্ছে একটা বেসিক জায়গা, যেটাকে আমরা আমাদের দেশে ছোটবেলা থেকে ইগনোর করে এসেছি, আমাদেরকে ইগনোর করানো হয়েছে। যার ফলে আমরা অনেক শেখার পরেও ফাইনালি আলটিমেটলি যখন কমিউনিকেশন করতে যাই, ইংরেজি শিখছি কেন আমরা? টু কমিউনিকেট উইথ ফরেনার্স, নট উইথ বাংলাদেশি পিপল।
বাংলাদেশি মানুষের সাথে কথা বলার জন্য তো আই হ্যাভ বাংলা ল্যাঙ্গুয়েজ, আই নো দ্যাট, বাট ফর কমিউনিকেটিং উইথ ব্রিটিশ or American or Indian or any foreign personality, we have to use English language and we have to pronounce English correctly as much as we can. সেটার জন্যই তো আমাদের ইংরেজি শিখতে হবে। তাহলে ওই জায়গা থেকে যদি আমরা না পারি তাহলে লাভটা কি? বাংলাদেশিদের সামনে ইংরেজি কথা বলে ভাব নিয়ে লাভ তো নেই। বাংলাদেশিদের সামনে কেন বলতে হবে? উই হ্যাভ টু কমিউনিকেট with Chinese, Japanese, German, American, Australian, তাদের সাথে আমাদের কমিউনিকেশন করতে হবে। বাংলাদেশিদের সাথে তো বাংলা আছেই, দরকারটা কি? রাইট? এই জন্য ফোনেটিক্সের এই জায়গাটা চেঞ্জ করতে হবে। সো সবাই বলি আমরা আবার, দুই ঠোঁট বন্ধ করে বাতাস বের করে। হ, পেন, পেন, পেন্সিল, পাবলিক, পোলাইট, পলিসি। আপনারা রিপিট করেন, যদিও মিউট আছেন, বাট ইউ মে আনমিউট, আই ডোন্ট নো ইজ ইট পসিবল অর নট, বাট আমার সাথে একটু বলেন। হ্যাঁ, হ, পেন, পেন্সিল, পাবলিক, পোলাইট, পলিসি। হ, পেন, পেন্সিল, পাবলিক, পোলাইট, পলিসি। হ, হ। ওকে, সো এটা একটা সাউন্ড আমরা শিখে ফেললাম। হুম, এবার আমরা দেখবো হচ্ছে নেক্সট সাউন্ড, এটাকে আমরা বলি হচ্ছে ব। এটাকে কি বলবো আমরা? ব। এই বটা আমরা কিভাবে উচ্চারণ করব? লুক এট দিস। দুই ঠোঁট বন্ধ করব কিন্তু বাতাস বের হবে না, লাইক দিস। ব। বাতাস বের হলে এটার উচ্চারণ হ হয়ে যায়, বহ। এটা বহ হবে না, ব। দুই ঠোঁট বন্ধ করব কিন্তু বাতাস বের হবে না, ব, ব, ব। So for example, you can say boy, Bangladesh, bat, ball, 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 ball. দুই ঠোঁট বন্ধ করব কিন্তু বাতাস বের হবে না, ক্লিয়ার? ব, ব। নেক্সট ওয়ান, আমরা এবার যেটাকে লিখবো সেটা হচ্ছে ঠ। এটাকে আমরা কি বলি? আমি বাংলায় লিখে দিচ্ছি, ইট ডাজেন্ট মিন যে বাংলায় যেভাবে ঠ বলি এটা সেখান থেকে উচ্চারণ হয়। এটা আসলে উচ্চারণ হয় এটার সাথে, এটার কাছাকাছি সব মনে রাখার সাথে আমরা বাংলা লিখে দিচ্ছি, কিন্তু আমাদের উচ্চারণটা করতে হবে উচ্চারণ কোত্থেকে হয় সেই জিনিসটা খেয়াল রাখার মাধ্যমে। ঠ। ঠটা বলবো আমরা কোত্থেকে? জিহ্বার সামনের অংশটা উপরের দাঁতের গোড়ায় লাগবে, লাইক দিস। ঠা, 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 ঠা। Okay, so you can say, 10, teacher, trust, right? 10, teacher, trust. তাহলে আপনার কোনো ফ্রেন্ডকে একটু বলেন একটু আজকে থেকে যে তুমি ঠাই নাকি, কেমন লাগে আপনার ফ্রেন্ডের, দেখেন তো একটু। থারে, থানিয়া, থারপর, এভাবে একটু আপনারা আজকে থেকে কথা বলেন। হাউস আই মিন, ওকে, সো ইয়া, দিস আর রং, তাই না? দেখেন এগুলো বললে আমাদের খুব কেমন লাগছে না? গায়ে শিরশির করছে, ও মাই গড, খুব কাতুকুতু লাগছে, রাইট? সো ওয়েন ইউ প্রোনাউন্স ইংলিশ লাইক দ্যাট, আপনি যখন ইংরেজিতে ভুল বলেন তাদের কাছে একই রকম ফিলিংস তৈরি হয়। সো বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য প্রোনাউন্সিয়েশন। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের শেকড়ের মতো জিনিস। এটা না শিখে উই শুড মুভ অন, রাইট? এটা না শিখে আপনি যাই করেন না কেন, আলটিমেটলি প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে আপনি কোনো বেনিফিট পাবেন না। আইএলটিএসে গিয়ে ভালো স্কোরের হেল্প পাবেন না, আপনার প্রফেশনাল লাইফে গিয়ে আপনার প্রেজেন্টেশন কেউ শুনতে চাইবে না। সো প্রোনাউন্সিয়েশন একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে একটা ভাষার আর্টের মতো জিনিস। আলটিমেটলি আমার কথা অ্যাকসেপ্টেবল করতে চাইলে উই নিড টু ডেভেলপ প্রোনাউন্সিয়েশন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখি ড। ড হচ্ছে আমরা কিভাবে বলবো? সরি, ড। ডটা বলতে হবে জিহ্বার সামনের অংশ উপরের দাঁতের গোড়ায় যাবে। লুক এট দিস, এই যে এটা উপরের দাঁতের গোড়ায়। ড, ড, ড। ডে, ড্রামা, ডু, ডিড। ওকে, ড, 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 ড। দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা এখানে চারটা সাউন্ড শিখেছি আজকে। একটা হলো ফ, পেন, পেন্সিল, পাবলিক। দেন ব, বয়, বাংলাদেশ। ঠ, টেন, টিচার, ট্রাস্ট। ড, ডে, ড্রামা, ডু, ডিড। এই যে ইংরেজি শব্দগুলো শুনলেন, এখন একটু ইংলিশ ইংলিশ মনে হচ্ছে না সবার কাছে? নাকি ডাজ ইট সাউন্ড লাইক বাংলা? ওকে,
সো এই যে 24টা কনসোনেন্ট সাউন্ড আছে এবং 20টা ভাওয়াল সাউন্ড আছে, এই দুটোর উপরে আমি দুটো ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে এই দুটো ভিডিও দেখা। কিভাবে দেখবেন দুটো ভিডিও? এই দুইটা ভিডিও আপনারা খাতা কলম নিয়ে দেখবেন আর কি। ভিডিও দুটোতে আমি যা যা বলেছি, দুটো ভিডিও দেখে লেখা, এটা হলো আপনাদের কাজ। তাহলে আপনারা ফনেটিক্সের ব্যাপারে বেসিক একটা চমৎকার ধারণা সেখানে পাবেন। ওকে, এই আমি দুটো ভিডিও লিংক আপনাদেরকে ক্লাসের শেষের দিকে ইনশাল্লাহ দিয়ে দিব। ওটা দেখে আপনাদের কাজ হচ্ছে পুরো ভিডিওটা, একটা ভিডিওর লেন্থ হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এই ভিডিওটার লেন্থ হচ্ছে 20 মিনিট, আর ভাউল সাউন্ড এই ভিডিওটার লেন্থ হচ্ছে 12 মিনিট। সব মিলে 32 মিনিটের ভিডিও। আপনাদের একটা খাতা কলম সাথে নিয়ে পুরো ভিডিওতে যা যা বলেছি সেটা সুন্দর করে নোট নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? এই, তাহলে এটাই হচ্ছে সেই ফনেটিক্স বা প্রোনাউন্সিয়েশন। আমরা যখন এই 44টা সাউন্ড শিখবো, এটার ব্যবহার শিখবো, তখন দেখবেন গ্র্যাজুয়ালি আপনার প্রোনাউন্সিয়েশন উইদিন আ মান্থ অনেক চেঞ্জ হয়ে গেছে। রাইট? আপনার উচ্চারণের ভুলের পরিমাণটা অনেক কমে যাবে সেক্ষেত্রে ইনশাআল্লাহ। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ফনেটিক্স নিয়ে কথাবার্তা। এবার আমরা চলে যাব দ্বিতীয় পয়েন্টে, লেক্সিক্যাল রিসোর্স। এটার উপরেও কিন্তু আমাদের মার্কস থাকবে 25%। এখন খেয়াল করেন, এটা তো 25% মার্কস থাকে। তো লেক্সিক্যাল রিসোর্স দিয়ে কি বোঝায়? আমরা বলেছিলাম ভোকাবুলারি। আইএলসে ওরা এইটা জানতে চায় না যে আপনি কতগুলো শব্দের বাংলা অর্থ জানেন। ধরেন একটা ছেলে 500টা শব্দ জানে লেটস সে, আর একটা ছেলে 5,000 শব্দ জানে। দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? যে ছেলে 500 শব্দ জানে সে শব্দের ব্যবহার জানে, হি নোজ দ্য ইউজেস অফ দ্য ওয়ার্ডস। আর যে 5,000 শব্দ জানে সে শুধু শব্দের মিনিং জানে, নাথিং এলস। কে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে? যে ছেলেটা শব্দের ব্যবহার জানে। এই জন্য আইএলস স্পিকিং টেস্টে ওরা এটা জানতে চায় না যে আপনি কত লক্ষ শব্দের বাংলা অর্থ জানেন, এটা ওদের কনসার্নের জায়গা না। ওদের কনসার্ন হচ্ছে এই যে আপনার সাথে ওরা 12 থেকে 15 মিনিট ইংরেজিতে কনভারসেশন করবে, এই সময় আপনি শব্দগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে পেরেছেন কিনা, আপনার শব্দ চয়ন ঠিক ছিল কিনা, আপনি কি একই শব্দ বারবার ব্যবহার করেছেন নাকি শব্দের সিনোনিমস গুলো ব্যবহার করছেন প্রপারলি। এই জিনিসগুলো ওরা দেখার চেষ্টা করবে। তাহলে আমি তিনটা কথা বলেছি। একটা কি? একটা হচ্ছে লিক্সিক্যাল রিসোর্স বলতে ওরা কি বুঝে? শব্দের যথাযথ ব্যবহার। শব্দের যথাযথ ব্যবহার ওরা দেখবে আপনার কাছ থেকে, যে আপনি শব্দটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনার সেন্টেন্সে ব্যবহার করেছেন কিনা। আপনার শব্দ চয়ন ওরা দেখবে যে আপনি আপনার শব্দ চয়ন করেন, আপনার রুচি কেমন। রাইট? এরপরে দেখবে যে আপনি একই শব্দ ব্যবহার করছেন নাকি আপনি সমার্থক শব্দ ব্যবহার করছেন যথাযথভাবে, নাকি একই শব্দ আপনি বারবার রিপিট করছেন। রিপিট করা যাবে না, ইউ হ্যাভ টু ইউজ সিনোনিমস ইনস্টেড অফ রিপিটিং দ্য ওয়ার্ডস। তাহলে শব্দের এক্সাক্ট ব্যবহার আমাদেরকে এনশিওর করতে হবে। দেখবেন, এটাকে যদি আমি একটু আপনাদেরকে উদাহরণ দিই তাহলে একটু বুঝতে সহজ হবে। দেখবেন একজন একটা রিক্সাওয়ালাদের যে কমিউনিটি আছে, রিক্সাওয়ালাদের কমিউনিটির মধ্যে ওরা যদি কোনো একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি ওরা কোনো কথা বলে, বা ধরেন রিক্সাওয়ালারাই যদি ওদের রেগুলার ইনকাম নিয়ে কথাবার্তা বলে, তাহলে দেখবেন ওদের মধ্যে ওরা যখন কথা বলে তখন ওদের শব্দ চয়নটা একরকম হয়। শিক্ষিত মানুষরা যখন এগুলো নিয়ে কথা বলে তখন দেখবেন তাদের শব্দ চয়ন কিন্তু আরেক রকম হয়। সুতরাং শব্দ একটা ইম্পর্টেন্ট পার্ট। ইট টক্স অ্যাবাউট ইউর থট প্রসেস, ইউর কালচার অ্যান্ড ইউর ইন্টারেস্ট। তাহলে শব্দ কিন্তু বলে দেয় আপনার রুচিটা কেমন, আসলে আপনি কোন মানে কোন ধরনের চিন্তা চেতনার মানুষ আপনি। তাহলে শিক্ষিত মানুষের শব্দ চয়ন আর অশিক্ষিত মানুষের শব্দ চয়ন কিন্তু ভালো হয় না। এই জন্য দেখবেন একজন বক্তা কখন ভালো বক্তা হয়ে ওঠে? যখন সে দারুণ শব্দ চয়ন করে এবং সেই শব্দটাকে বাক্যের মধ্যে খুব এক্সেলেন্টলি ব্যবহার করে। এটাই হলো একজন বক্তার ভালো বক্তা হওয়ার লক্ষণ। ওরা কিন্তু আননোন শব্দ ব্যবহার করে না, পরিচিত শব্দই তারা ব্যবহার করে, কিন্তু এত চমৎকার করে বাক্যের মধ্যে বসায়, এত স্মার্টলি ওটা অ্যাডজাস্ট করে বাক্যের মধ্যে, যে ওই বাক্যটা শোনার পরে আমাদের মধ্যে পরের বাক্যটা শোনার একটা আগ্রহ তৈরি হয়। সো শব্দ চয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। লেখকরা ভালো লেখক কখন হয়? ওরা যেটা লেখে সেটা তো আমরা পড়ে সবাই বুঝি, ওর শব্দগুলোর অর্থও জানি, বাক্যগুলোও জানি, কিন্তু তাদের লেখা পড়তে ভালো লাগে কেন? কারণ তাদের প্রত্যেকটা বাক্যে যে শব্দ তারা চয়ন করেছে, দ্যাট সাউন্ডস নাইস। ওটা আমাদের এত ভালো লাগে যে আমরা প্রথম লাইন পড়ার পর দ্বিতীয় লাইন পড়তে বাধ্য হই। প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমাদের কাছে মনে হয় দ্বিতীয় চ্যাপ্টার না পড়লে বোধহয় কিছু মিস থেকে যাবে। তৃতীয় চ্যাপ্টার পড়ার জন্য আবার উদ্গ্রীব হয়ে থাকি। টাকা দিয়ে আমরা ওই বই কিনি। তাহলে এই যে টাকা দিয়ে বই কিনে একটা লেখকের লেখা পড়ছি আমরা, কেন? এখানে তার কারিশমার কারিশমার জায়গাটা কোথায়? ও যে গল্প লিখছে অনেক ক্ষেত্রে দেখবেন সেই সমস্ত গল্প আমরাও জানি, কিন্তু আমরা ওভাবে লিখতে পারছি না। তার মানে আমরা শব্দটাকে যথাযথভাবে অনেক সময় চয়ন করতে পারি না, বাছাই করতে পারি না, শব্দটাকে এক্সাক্ট ওয়েতে ব্যবহার করতে পারি না। আইএলসে ওরা এটাই দেখবে যে আপনি কি ধরনের শব্দ চয়ন করছেন,
শব্দগুলোকে যথাযথভাবে ব্যবহার করছেন কিনা, এবং 3 নম্বর হচ্ছে আপনি একই শব্দ বারবার রিপিট করছেন কিনা। রিপিট করা যাবে না, ইউ হ্যাভ টু ইউজ সিনোনিমস ইনস্টেড অফ রিপিটিং দ্য ওয়ার্ডস টু গেট গুড মার্কস। ক্লিয়ার? এই হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? ওকে, আমি দুটো বিষয় নিয়ে কথা বলেছি, ফনেটিক্স আই মিন প্রোনাউন্সিয়েশন, আর একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। সবাই একটু কমেন্ট সেকশনে জানাবেন মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছেন, একটু কমেন্ট সেকশনে ইয়েস অর নো। ইয়েস হচ্ছে ওয়াই আর নো হচ্ছে এন। দ্রুত দ্রুত, হ্যাঁ, সবাই বুঝতে পারছেন কিনা, দুটো পয়েন্ট বুঝেছি কিনা আমরা সবাই? ওকে, থ্যাংক ইউ। তার মানে সবাই আই বিলিভ যে বুঝতে পেরেছেন। তাহলে শব্দ তার মানে আমরা স্পিকিং যখন করব তখন আমাদের কিন্তু এই লেক্সিক্যাল রিসোর্সের এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই আইএলটিএস এর প্রস্তুতি নেওয়ার সময় একটা ভুল কাজ করে থাকি, সেটা হলো আমরা 4-5টা ভোকাবুলারির বই নেই, নিয়ে এক পাশ থেকে মুখস্থ করা শুরু করি। আমরা মনে করি আমার বোধহয় ভোকাবুলারিতে সমস্যা আছে। কিন্তু সিরিয়াসলি একটা কথা আজকে বলি, আমাদের বাংলাদেশিদের ইংলিশ ভোকাবুলারিতে কোনো সমস্যা নেই, বাংলা ভোকাবুলারিতে বরং সমস্যা আছে। দে হ্যাভ নো ইস্যু উইথ ইংলিশ ওয়ার্ডস, বিকজ আপনি যদি 100টা শব্দ জানেন, লেটসে আপনার শব্দ ভান্ডার হচ্ছে 100টা, দেখবেন এই 100টার মধ্যে আপনি 60টা শব্দ জানেন ইংরেজিতে, আর 40টা শব্দ জানেন আপনি বাংলায়। কথাটা আপনার কাছে অদ্ভুত মনে হলো, এটাই সত্য কথা। দেখবেন অনেক শব্দের আপনি ইংরেজি জানেন কিন্তু বাংলা জানেন না। আপনারা যে আজকে ক্লাস করছেন জুমে, এটা তো বাংলা শব্দ। কম্পিউটারে, অনলাইনে, আমার এই যে ল্যাপটপে, আমি ব্যবহার করছি ল্যাপটপ, আমার সাথে আছে একটা মাউস, আমার এখানে আছে একটা মোবাইল ফোন, আমি বসে আছি চেয়ারের উপরে, ল্যাপটপ রেখেছি টেবিলের উপরে। এই যে যতগুলো শব্দ আমি বললাম, চেয়ার, টেবিল, ল্যাপটপ, মাউস, মোবাইল ফোন, লাইট, সুইচ, ফ্যান, সবই বাংলা শব্দ বোধহয় নাকি? সবগুলো ইংরেজি শব্দ। আপনি একটা লিস্ট করে দেখেন যে আপনার টোটাল যে ভোকাবুলারি আপনার কাছে আছে, দেখবেন তার 60% শব্দ ইংরেজিতে। এটা একটা রিক্সাওয়ালাও জানে, একটা শিক্ষিত মানুষও জানে, কারণ ইংরেজি শব্দটা বা ভাষাটা আমাদের ভাষার মধ্যে ওভাবেই ঢুকে গেছে। যার কারণে আমরা অটোমেটিক্যালি ইংরেজি শব্দ জানি। এখন এই জন্য যদি কেউ বলেন যে আমি আসলে ইংরেজি ভোকাবুলারির কারণে ইংরেজিতে কথা বলতে পারি না, এটা একটা ভুল কনসেপ্ট। সমস্যা ওই জায়গাটাতে না, সমস্যা হচ্ছে আপনি ইংরেজি শব্দ জানেন কিন্তু ইংরেজি শব্দটাকে ব্যবহার করে আপনি ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন নাই, আপনি ইংরেজি বলেন নাই, ইংরেজি বাক্য আপনি তৈরি করেন নাই, এই জন্য আপনি পারেন না। আপনি ইংরেজি শব্দ ব্যবহার করে বাংলা বাক্য তৈরি করেছেন, বাট ইংরেজি শব্দ ব্যবহার করে আপনি ইংরেজি বাক্য তো তৈরি করেন নাই। আপনি বলেছেন আমার একটা টেবিল আছে, তা আমার একটা টেবিল আছে, এই বাক্যের মধ্যে ইংরেজি একটা শব্দ আছে টেবিল, তাহলে আপনি দেখেন ইংরেজি শব্দ ব্যবহার করে বাংলা বাক্য তৈরি করছেন। আপনি আমার টেবিল, চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ আছে, এখানে দেখেন মাঝখানে কয়েকটা শব্দ ইংরেজি, কিন্তু আপনি বাক্য তৈরি করেছেন বাংলা। আপনি কখনো বলেছেন এভাবে যে আই হ্যাভ আ কম্পিউটার, ল্যাপটপ, টেবিল এন্ড চেয়ার, মোবাইল ফোন? ইংরেজিতে বলেন, সেম কথা আপনি ইংরেজিতে বলেন। আমাদের রেগুলার লাইফে আমরা যে কথাগুলো বলি সেটাকেই জাস্ট আপনি ইংরেজিতে একটু বলেন, দিস আর ভেরি সিম্পল সেন্টেন্সেস দ্যাট ইউ আর ইউজিং ইন ইউর এভরিডে লাইফ। সেটা ইংরেজিতে বলেন না, তাহলে দেখবেন যে আপনি দিনে 100টা ইংরেজি শব্দ আপনি বলতে, 100টা ইংরেজি বাক্য বলার ক্ষমতা আপনার মধ্যে আছে। সমস্যা একটা জায়গায়, সেন্টিমেন্ট। আমাদের সেই উইল পাওয়ারটা নাই, টার্গেট নাই, যে আচ্ছা আমি সারাদিনে যা বলবো সেটা যদি একটু ইংলিশে বলতাম তাহলে তো কাজ হয়ে যেত। এগুলো বলার জন্য আমাকে ইভেন ইংরেজি শিখতে হবে না। আমরা এসএসসি পাস করেছি, এইচএসসি পাস করেছি, ইউনিভার্সিটিতে পড়ছি, ইংরেজিতে আমরা এত দুর্বল হলে তো পাস করতাম না। উই নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কিন্তু সমস্যা হচ্ছে আমরা ব্যবহার করি না। আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আমি ব্যবহার করব। ট্রাস্ট মি, আফটার 7 ডেজ আপনার ইংলিশ স্পিকিং এর ফ্লুয়েন্সি দেখে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন। আমি তো ভালো ইংরেজি পারি, এরকম মনে হবে আপনার কাছে। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ফুল টাইম ইংলিশে বলেন। এই কথাগুলো বলার জন্য আপনাকে খুব মানে অনেক ইংলিশ জানতে হয় না। ওকে ফাইন, নাও আই এম গোয়িং টু দ্য ক্যাম্পাস, আই হ্যাভ আ টিউশনি, আইড লাইক টু হ্যাভ ইফতার, আফটার দ্যাট আইড লাইক টু ইট সেহরি, and then I will go to my room and I'll sleep at night, I'll perform ফজর প্রেয়ার। এই যে যে কথাগুলো বলছি, এগুলো খুবই সিম্পল কথাবার্তা, এগুলো আপনি বাংলায় বলেন। তো এখন থেকে ওইটা আপনি ইংরেজিতে বলেন। আপনি দিনে যদি 1000টা বাক্য বলেন, তাহলে এখন থেকে চেষ্টা করেন যে ওর মধ্যে 300টা বাক্য আমি ইংরেজিতে বলবো। খুব ছোট ছোট বাক্যই হোক না কেন, অসুবিধা নেই। নাও আই এম গোয়িং টু দ্য টয়লেট, আই এম গোয়িং টু হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, আই এম গোয়িং টু টক উইথ মাই ফ্রেন্ডস। এগুলি আপনি ইংরেজিতে বলেন না কেন? প্রবলেম ওই জায়গাটাতে। তার মানে ইংরেজি ভোকাবুলারিতে আমাদের সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে শব্দটাকে ব্যবহার করে বাক্য তৈরি করা এবং কথা বলা, এ দুটোর কোনোটাই আমরা করি না। যার ফলে যা শিখেছি সেটাও আস্তে আস্তে ভুলে যাই আমরা। ট্রাস্ট মি। ওকে? কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে একটা স্টুডেন্ট অটোমেটিক্যালি ইংরেজিতে তার ভোকাবুলারি বাংলার চেয়েও বেশি সমৃদ্ধ হয়, বাংলার চেয়েও সে অনেক বেশি সমৃদ্ধ করে ফেলতে পারে। ওকে? আচ্ছা, একটা সেকেন্ড একটু।
ওকে, সো এই হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। তার মানে ওরা আমাদের কাছে যেটা দেখবে সেটা হচ্ছে শব্দের ব্যবহারে আমরা কতটুকু এক্সপার্ট। সরি, তাহলে আমাদের কাজ হচ্ছে, তাহলে আমরা কিভাবে ইংরেজি ভোকাবুলারি শিখবো আইএলটিএস এর জন্য? আইএলটিএস এর জন্য আমরা এই কোর্সে আপনাদেরকে কোয়েশ্চেন্স দিব। পার্ট 1 এর কোয়েশ্চেন দিব, পার্ট 2 এর কোয়েশ্চেন দিব, পার্ট 3 এর কোয়েশ্চেন দিব, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তরের সাথে সংশ্লিষ্ট ভোকাবুলারিও দেওয়া থাকবে। ওইটুকু শিখলেই চলবে। আলাদা করে বই কিনে গণহারে পেন মানে কলম, বুক মানে বই, টেবিল মানে টেবিল মুখস্থ করার কোনো দরকার নেই। ইটস আ উইয়ার্ড প্রসেস অফ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ওয়াই ইউ আর ডুইং দ্য সেম স্টাফ এগেন? ডোন্ট ডু ইট, কাম অন। আপনি ইংরেজি শব্দ জানেন রে বাবা, জাস্ট ইউ হ্যাভ টু ইউজ ইট। জাস্ট টেক এ ডিসিশন ফ্রম টুডে, আমি যা সারাদিনে যা বলবো সব ইংরেজিতে বলবো। ভুল হলেও কথা বলবো, ঠিক হলে তো বলবোই, ভুল হলেও আমি বলবো। দেখেন তো আপনার 7 দিন পরে আপনার ইংরেজি কথা বলার ক্ষেত্রে জড়তা থাকে কিনা। আই গ্যারান্টি ইউ আপনার ইংরেজি জানেন। ইউ নো মাচ বেটার দেন ইউ থিঙ্ক। প্রবলেম হচ্ছে উই ডোন্ট অ্যাপ্লাই, উই ডোন্ট ট্রাই। জাস্ট ট্রাই ইট ফ্রম টুডে, দেখেন কি হয়। ইট উইল চেঞ্জ ইনশাআল্লাহ। ওকে, তো এই হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, আমরা বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসবো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। স্পিকিং টেস্টে আমরা যখন উত্তরগুলো দিব তখন ওরা আপনার গ্রামার মিস্টেকটাকে কিন্তু ওরা নোট করবে। তার মানে আপনাকে কোনো মিস্টেক করা যাবে না। যদিও আমরা কথা বলার সময় বলেছি যে আপনারা যখন স্পিকিং প্র্যাকটিস করবেন তখন আপনারা গ্রামারে মিস্টেক করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ফাইনাল পরীক্ষাতে ওরা কিন্তু গ্রামারে মিস্টেক হলে মার্কস কাটবে। এটা সত্য। এবং অদ্ভুত হলেও সত্য এই কথা যে আমরা যখন স্পিকিং করি তখন আমাদের গ্রামারে কোন জায়গায় প্রবলেম হয় আসলে। আমাদের গ্রামারে খুব বিশাল বড় কোনো ভুল হয় না আসলে, আমাদের গ্রামারে খুব বেসিক জায়গায় ভুল হয়। দেখবেন আপনারা এই কথা বলার সময় আপনি যখন লিখছেন তখন আপনার এটা ভুল হয় না, কিন্তু কথা বলার সময় আপনার সেম জায়গাতে ভুল হচ্ছে। যেমন হি হ্যাজ প্লেড ফুটবল, হি হ্যাজ গন টু ঢাকা। আপনি হয়তো স্পিকিং করার সময় হি হ্যাজ না বলে বলে ফেলেছেন হি হ্যাভ গোয়িং টু ঢাকা। মানে একটা অদ্ভুত টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে ওইটা একটা অদ্ভুত টেন্স হয়েছে, মানে ভয়ঙ্কর টেন্স। মানে হি এর পরে হ্যাজ হ্যাজ না হয়ে কেমনে হ্যাভ হইলো, এটা আল্লাহ আর আল্লাহ রসুল জান, সরি আমি জানি না, হু নোস ইট। আবার হি হ্যাভ এর পরে আবার গোয়িং হইলো কেমনে। মানে আমরা একটা ভয়াবহ টেন্স তৈরি করি। এটা শোনার সাথে সাথে এক্সামিনার যে মানে অজ্ঞান হয় না, এটাই অনেক বড় পাওয়া আমাদের জন্য। হি হ্যাজ গন টু ঢাকা, আপনি হি হ্যাভ গোয়িং টু ঢাকা। ও মাই গশ, হোয়াট এ নাইস এন্ড বিউটিফুল সেন্টেন্স ইট ইজ। সো তাইলে আমাদের টেন্সে সবচেয়ে বেশি ভুল হয় while we are speaking, trust me। এবং আমি যদি এখন সবাইকে জিজ্ঞেস করি আপনারা সবাই টেন্স পারেন, সবাই বুকে হাত দিয়ে বলবেন এটা কোনো কথা স্যার, আপনি আমাদের অপমান করছেন, টেন্স পারবো না তো এটা কোনো কথা। কিন্তু সত্যি কথা হইলো সবাই টেন্সে ভুল করে। যে ছেলেটা ইভেন 7 পায় তারও যদি কোথাও ভুল থাকে ওই টেন্সে গিয়ে ছোট্ট ভুলটা পাওয়া যায়। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টেই ভুল হয়। তার মানে আমরা এগুলো জানি, কথা বলার সময় আমাদের ভুল হয়। কেন হয়? কারণ আমরা শুধু জানি ওই যে সাইকেল চালানো শেখা, সাইকেল কেমনে চালাতে হয় ওইটা শেখা একটা জিনিস, আর সাইকেল চালানোটা কিন্তু আলাদা জিনিস, রাইট? গ্রামের অনেক ছেলে সাইকেল চালানোর উপরে কোনো কোর্স টোর্স করে নাই, কিন্তু সাইকেল চালাতে পারে। পুকুরে কেমনে সাঁতার কাটতে হয় কোর্স করে নাই, দু একবার ডুবে গেছিল, পানি টানি খেয়েছে, এরপর সাঁতার শিখে গেছে। আর শহরে তো মানুষ সুইমিং পুলে যায়, এই সেই এভাবে সাঁতার কাটতে হবে, এখানে বেল বাঁধতে হবে, অনেক কিছু শেখে তারা, রাইট? সো ব্যাপারটা হচ্ছে আমরা গ্রামার জানি, কিন্তু এটা অ্যাপ্লাই না করার কারণে ওই ভুলগুলো আমাদের হয়। আমাদের যে ভুলগুলো হয় এর মানে এই না যে আমরা পারি না, আমরা অযোগ্য, আমরা দুর্বল, ব্যাপারটা এরকম না আসলে। আমরা পারি না কারণ আমরা চর্চাই করি না, আমরা প্র্যাকটিস করি না। আমরা আসলে ওগুলো জানি, কিন্তু আমরা প্র্যাকটিস করি না বলেই আমরা পারি না। আপনি প্র্যাকটিস করেই দেখেন, দেখবেন আপনার প্রথম দিকে যদি ভুল লেটস সে 90% আছে, দেখবেন 1 সপ্তাহ পরে ভুল কমে যাবে, 80% হবে। আরো 1 সপ্তাহ পরে এটা ভুলের পরিমাণ কমে 70% হবে। সো এটা গ্র্যাজুয়ালি কমতে থাকবে, ইট উইল রিডিউস গ্র্যাজুয়ালি। ভুল একদিনে সলভ হয়ে যাবে না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমি এখনই স্পিকিং করবো, আমাকে এখনই পারফেক্ট হইতে হবে। আমি যদি এখনই ভুল করি আমি সাথে সাথে হতাশ হয়ে যাই, হুইচ ইজ ভেরি আনএক্সপেক্টেড। আপনার তো এখন ভুল হবেই, এটাই নর্মাল, এটাই স্বাভাবিক, মেক মিস্টেক্স। আমরা বলেই দিই যে ভাই আপনি ভুল করেন এবং শেখেন। ভুল না করা মানে হইলেও আপনি শিখতে চাচ্ছেন না আসলে। ইউ হ্যাভ টু মেক মিস্টেক্স ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ
correctly, smartly and effectively. You have to make mistake, এবং এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার প্রথম ধাপ। ভুল করতে হবে। আমরা ইন্ডিয়াতে দেখবো, নেপালে দেখবো, ভুটানে দেখবো, শ্রীলঙ্কাতে দেখবো যে ওরা, পাকিস্তানে দেখবো যে দে নো মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস। কেন? কারণ ওরা ওদের দেশে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে যে কেউ যদি ভুল করে ওরা ওটাকে ক্রিটিসাইজ করে না, ওরা ওটাকে এনকারেজ করে যে তুমি যে চেষ্টা করছো, ইউ আর ডুইং গ্রেট। ভুল হচ্ছে, তুমি চেষ্টা করছো, সেটা এমনিতেই কয়েকদিন পর সলভ হয়ে যাবে। যেই মানুষটা একবার হাঁটতে গিয়ে ড্রেনে পড়ে গেছে, সে কি আর পরের বার ওই ড্রেনে পড়বে? হি উইল বি কনসিয়াস এনাফ, রাইট? সে তো অবশ্যই সচেতন হয়ে যাবে। মানুষের কিন্তু আল্লাহ তাআলা তো সেই ন্যাচারাল ইনস্টিংক্ট আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমরা ভুল করলে এরপর আবার ডেফিনেটলি আর ভুল করবো না। আমরা একবার, দুইবার, তিনবার হয়তো করলাম, পাঁচবার করলাম, 6 নম্বর বারে গেছি সলভ হয়ে যেতে পারে, কারো হয়তো 10 নম্বর বারে গিয়ে সলভ হবে। সো ভুল হলেই যে আমরা একেবারে ভুলের উপর স্ট্যাবলিশড হয়ে যাব, নট নেসেসারিলি লাইক দ্যাট। বরং ভুলের মধ্য দিয়ে আমাদের লার্নিংটা অনেক বেশি স্ট্রং হয় এন্ড এফেক্টিভ হয়। ওকে, সো গ্রামারে আমাদের কোথায় কোথায় কাজ করতে হবে? টেন্সে, ভয়েসে, simple sentence, complex sentence, compound sentence, modals, conditionals, conditionals, এই জিনিসগুলো লাগে নর্মালি। সো এগুলি আমাদের কথা বলার সময় ব্যবহার করতে হয়, মেবি মোর দেন দ্যাট। কিন্তু আমাদের এই জায়গাগুলোতেই কিন্তু ভুল হয়। আমরা মনে করি এগুলো আমরা পারি, কিন্তু ট্রাস্ট মি, কথা বলার সময় আমি খুঁজে, ভুল যখন আমরা বের করি তখন এই জায়গাগুলোতেই বারবার কেন যেন আমরা ভুল খুঁজে পাই। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এবং ওরা চাইবে আপনার সেন্টেন্সগুলো যেন খুবই অর্গানাইজড হয়, সেন্টেন্সটা যেন খুবই অর্গানাইজড হয়। একটার পর একটা সেন্টেন্স আপনি খুব চমৎকার করে ধারাবাহিকভাবে বলবেন, এলোমেলোভাবে বলবেন না আর কি। সেন্টেন্সের মধ্যে কানেক্টরগুলো ব্যবহার করবেন, তাতে বোঝা যাবে যে কোনটা প্রথম বাক্য, কোনটা দ্বিতীয় বাক্য। সো কানেক্টর ব্যবহার করলে সেটা সিকোয়েন্সটা চমৎকারভাবে বোঝা যায়। ওকে, এবার হচ্ছে ফ্লুয়েন্সি। হোয়াট ডাজ ইট মিন? ফ্লুয়েন্সি মানে হচ্ছে, আহ, এটা তো 25% মার্কস থাকবে। ফ্লুয়েন্সি মানে হলো, আমাদের দেশের ধারণা হলো গুলির বেগে ইংরেজিতে কথা বলা হলো ফ্লুয়েন্সি, মানে এমন স্পিডে কথা বলবো, রাইট? আমাদের ছোটবেলায় এরকম হইতো আর কি, যে আমরা যদি কারো ইংরেজি শুনে বুঝতে পারতাম তাহলে আমরা বলতাম ধুর, এটা আবার কোনো ইংলিশ হলো, তো এমনি নর্মাল। কিন্তু কারো ইংলিশ যদি আমরা বুঝতে না পারতাম, আমাদের মাথা এবং চোখ সব বড় হয়ে যেত। তখন আমরা বলবো ইয়াস, এটাই ইংলিশ, কাম অন, দিস ইজ দ্য বেস্ট ইংলিশ, রাইট? দ্যাটস হাউ উই থিঙ্ক। তার মানে আমরা মনে করতাম যে লেটস সে আমি যদি এখন বলি, ওয়েল মাই নেম ইজ নাইম হুসাইন, আই এম ফ্রম ঢাকা, আইড লাইক টু টেল ইউ, এরকম যদি আমরা গুলির বেগে বলি তাহলে আমরা মনে করি ইয়াস, কাম অন বাবা, ইউ আর গ্রেট স্পিকার, ইয়াস। কোনো থামাথামি হবে না, একেবারে দম বন্ধ না হওয়া পর্যন্ত ইংরেজি কথা বলতে হবে, রাইট? সো দ্যাটস রং কনসেপ্ট। ইটস নট অ্যাবাউট ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি ইজ এ ভেরি ডিফারেন্ট থিং। ফ্লুয়েন্সি মানে হচ্ছে, আমি যে কথাটা বলবো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মি। আমার কথা যদি আমার শ্রোতা না বোঝে, হোয়াই আই এম টকিং ফর, হোয়াটস এ রিজন? দের ইজ নো রিজন টু টক অ্যাবাউট দিস। সো আমি যে কথাটা বলবো, আমার লিসেনারকে, আমার অডিয়েন্সকে সেটা বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে, কানেক্ট করতে পারতে হবে, তাইলে না আমি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। তাহলে ফ্লুয়েন্সির সাথে কয়েকটা ব্যাপার জড়িত আছে। একটা হচ্ছে টোন, একটা হলো টোন, আর একটা হচ্ছে স্পিড। একটা টোন, একটা স্পিড, এবং আরেকটা হচ্ছে ইমোশন। কয়টা জিনিস আছে টোটাল? তিনটা। খুব ভালো করে বুঝতে হবে, আমি উদাহরণ দিচ্ছি তাহলে আরো ভালো করে বোঝা যাবে। আহ, যেমন আমাদের দেশে অনেকে ইংরেজি কোর্স করায়, তারা সবাই বলে যে ইংলিশ পিপলরা তো একটু খুব স্মার্ট, সব কথায় একটু হেসে হেসে বলতে হবে। বেচারা কোর্স করছে, এরপর সব কথা সে হেসে বলা শুরু করছে, আই হ্যাভ ফেইল ইন দ্য এক্সাম, আই এম গোনা কিল ইউ। ইজ ইট ওকে? ইটস নট গোনা বি ওকে। সো সব কথা হেসে হেসে বলতে হবে, হোয়াট ডাজ ইট মিন? ইট ডাজন্ট মেক সেন্স ইভেন। তো মানে এটা এটা তো হইলো না আসলে। তার মানে আমরা যখন ইংরেজি কথা বলবো তখন আমার সেন্টেন্সের যে ইমোশন, সেইটার সাথে আমার কথার টোনের একটা মিল থাকতে হবে, একটা কানেক্টিভিটি থাকতে হবে। সেটাই তো ল্যাঙ্গুয়েজ, তাই না? তার মানে আমি যখন হাসি, আনন্দের কথা বলবো, তখন আমার ফেসিয়াল এক্সপ্রেশন হবে আনন্দের মতো। যখন কষ্টের কথা বলবো তখন কষ্টের মতো টোন থাকবে। কিন্তু আমরা যখন ইংরেজিতে কথা বলি, আল্লাহ একবার, টোন একেবারে রেল লাইনের মতো সোজা চলে যায়, কোনো আবেগ নাই, কোনো ওঠানামা নাই, সব কথা একই স্টাইলে সে বলে। সে ভালো রেজাল্ট করছে সেটাও সে যে আপনি বলে, মনে হয় তার মন খারাপ। আবার যে খারাপ করছে সেটাও তার মন খারাপ। কোনটা যে মন ভালো আর কোনটা যে মন খারাপ, সেটা কি বলতেছে আল্লাহ নোস। মানে একটা রোবটের মতো স্ট্রেট লাইনে কথা চলে যাচ্ছে। এটা হওয়া যাবে না। আমার যে সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সের সাথে আমার টোনের, আমার ইমোশনের সম্পর্ক থাকবে। আমার সেন্টেন্স কোথাও কোথাও একটু ফাস্ট কথা বলতে হবে, কোথাও একটু স্লো কথা বলতে হবে।
তোমার যেভাবে কথা বললে আমার অডিয়েন্স আমার সাথে খুব সহজে কানেক্ট করতে পারবে, দ্যাট ইজ কল ফ্লুয়েন্সি। মানে প্রপার টোনে, ইমোশনের সাথে টোনটাকে মেনটেন করে যথাযথ স্পিডে কথা বলার নামই হচ্ছে ফ্লুয়েন্সি। যেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, ইংরেজিতে যখন কথা হয়, ধরেন মা মা তার বাচ্চাকে বলতেছে যে ডু ইউ লাইক টি, তখন মেয়ে বলতেছে যে হুম, কি বলেছে, হুম। মা আবার বলেছে যে ইউনো ডু ইউ লাইক টি, তখন মেয়ে বলেছে হুম, কি বলেছে, হুম। তখন মা আবার বলেছে হাউজ দ্যাট, সরি, হাউজ দ্যাট, তখন মেয়ে বলেছে হুম। লুক এট দ্যাট, ডিফারেন্ট। তাহলে কি বলেছে, ইংরেজিতে যখন কোনো কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেন করার সময় ওদের টোন হাই হয় ইয়েস নো কোয়েশ্চেন করলে। যে কোয়েশ্চেনের উত্তর হয় হ্যাঁ অথবা না, সেই কোয়েশ্চেনের টোনটা লাস্টে গিয়ে কি হবে, হাই হবে, টোনটা হাই হবে। যেমন ধরেন আমি যদি বাংলায় বলি আপনাদেরকে যে তুমি কি খাও আর তুমি কি খাও, দেখেন দুটো কিন্তু সেম বাক্য। আমার আহ, কোনো চেঞ্জ নাই, একটা ইভেন লেটারও চেঞ্জ নেই, একটা শব্দও চেঞ্জ নেই, কিন্তু দেখেন দুটোর অর্থ দুই রকম কিন্তু। তুমি কি খাও, আবার ধরুন আমি আরেকটা লিখলাম তুমি কি খাও, রাইট? ওকে, এখন হয়তো বাংলায় আমরা এখানে কয় দীর্ঘে লিখি অনেক সময়, তুমি কি খাও, এরকম আর কি, আই ডোন্ট নো, না কোনটা আই ডোন্ট নো। হলো একটা, ধরেন আমি বললাম তুমি কি খাও, তুমি কি খাও মানে কি? যখন আমি তুমি কি খাও বলছি, তার মানে আমার এটার উত্তরটা কি হবে, আমি ভাত খাই, চা খাই, কফি খাই, হোয়াট এভার ইট ইজ। বাট আমি যদি বলি যে তুমি কি খাও, তখন উত্তরটা কি আসে, হ্যাঁ অথবা না। তাহলে খেয়াল করে দেখেন, একই বাক্য, শুধু তার টোন চেঞ্জ হওয়ার কারণে তার অর্থের পরিবর্তন হয়ে গেছে। ইংরেজিতে এটা ব্যাপক পরিমাণে ঘটে। এই জন্য যারা আইএলটিএস লিসেনিং করবেন, তারা দেখবেন যে আপনি একই বাক্য শুনেছেন, কিন্তু আপনার কাছে ওটার অ্যান্সার একরকম মনে হবে, কিন্তু সে হয়তো ওখানে অন্য কোনো অর্থ তৈরি করেছে। সেন্টেন্স হয়তো আপনি বুঝেছেন, কিন্তু সেন্টেন্সের টোন আপনি ধরতে পারেন নাই, যার কারণে অর্থের পরিবর্তন হয়ে গেছে। অ্যান্ড উই উইল ফাইন্ড আ লট লাইক দিস ওয়েন আমরা লিসেনিং প্র্যাকটিস করব, স্পিকিং করব। তাহলে তুমি কি খাও আর তুমি কি খাও, দেখেন দুটো সেম বাক্য, টোন চেঞ্জ হওয়ার কারণে তার অর্থের পরিবর্তন হয়ে গেছে। তাহলে ইংরেজিতে যখন কোয়েশ্চেন হয় ইয়েস নো কোয়েশ্চেন, তখন টোনটা লাস্টে এসে হাই হয়ে যায়, এই টোনটা লাস্টে এসে হাই হবে। তাহলে সবাই বলেন ডু ইউ লাইক টি, বলেন তো সবাই, ডু ইউ লাইক টি। তাহলে কোন টোনটা কোথায় হাই হবে বলেন, এই টি তে গিয়ে হাই হবে। ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক টি, টি তে গিয়ে টোনটা হাই হবে। তখন মেয়ে বলেছে হুম, হুম। এই মানে কি, এই মানে হচ্ছে সরি আমি আপনার কথা বুঝি নাই। মানে কি, হুম, মানে আমি কথা বুঝতে পারি নাই, সরি, রাইট, কথা বুঝি নাই। তখন মা বুঝতে পেরেছে যে মেয়ে আমার কথা শুনে বুঝে নাই। তখন মা আবার কোশ্চেন করেছে ডু ইউ লাইক টি, তখন মেয়ে বলেছে হুম। এবার দেখেন টোনটা ফল করেছে। তাহলে এই মানে কি, এই মানে কিন্তু ইয়েস। তখন মা তাকে চা দিয়েছে, চা দেওয়ার পরে বলেছে হাউস দ্যাট, কেমন লেগেছে? তখন মেয়ে বলেছে মানে খুবই মজার। তাহলে হাই থেকে লো, লো থেকে হাই। নাও লুক এট দ্যাট, একই শব্দ, দেখেন তিন রকম অর্থ সে প্রোভাইড করছে। ক্যান ইউ বিলিভ ইট? সো আমরা যখন ইংরেজিতে কারোর সাথে কমিউনিকেশন করব, তখন কিন্তু দেখবেন যে আমরা হয়তো একই শব্দ ব্যবহার করতে হতে পারে, বাট উই হ্যাভ টু ইউজ ইট ইন ডিফারেন্ট সেন্সেস। তাহলে বিভিন্ন সেন্সে কিন্তু সেই শব্দগুলো ব্যবহার হতে পারে, রাইট? সো আমরা চেষ্টা করব যে যখন ইংরেজিতে আমরা কথা বলবো, তখন আমার টোন কোথায় হাই হবে, কোথায় লো হবে, সেই জিনিসটাকে রিয়েলাইজ করা, এবং আমার সেন্টেন্সের ইমোশনের সাথে টোনটাকে কানেক্ট করতে পারা, এবং সেই অনুযায়ী আমার কথার গতি কখনো বাড়বে, কথার গতি কখনো কমবে। এটার নামই হচ্ছে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে একেবারে গুলির বেগে, একেবারে নিঃশ্বাস না নিয়ে একেবারে প্রাণপণ দ্রুত গতিতে কথা বলার নাম হলো ফ্লুয়েন্সি না। ফ্লুয়েন্সি মানে আমার গতি কখনো বাড়বে, আমার গতি কখনো কমবে। আমার সেন্টেন্সের একটা আবেগ আছে, একটা ইমোশন আছে, আমার সেন্টেন্সের ইমোশনের সাথে আমার কথার টোন চেঞ্জ হতে থাকবে। আমি যদি ভালো কথা বলি, খুশির কথা বলি, তাহলে আমার টোন ওভাবে চেঞ্জ হবে। কষ্টের কথা বললে আমার টোন ওভাবে চেঞ্জ হবে, রাইট? দ্যাটস হাউ ইংলিশ লুকস লাইক। কিন্তু আমরা যখন কথা বলি, আমাদের সব কথা একটা রোবোটিক লেভেলে যায়, কোনো চেঞ্জ না, ফ্ল্যাট, একেবারে সব কথা, হুইচ ইজ রং। এটাও কিন্তু আমাদের ইংলিশ স্পিকিংয়ে মানে কম মার্কস পাওয়ার একটা বড় কারণ। টিচাররা বুঝতেই পারে না আসলে বললামটা কি রে ভাই, আমরা সব কথা একই স্টাইলে বলতে থাকি। ওকে, এই হলো চারটা বিষয়। তো আমাদের দেশে, বাংলাদেশে দুটো জায়গায় সবচেয়ে বেশি প্রবলেম আমরা দেখে থাকি স্টুডেন্টদের, একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আর একটা হচ্ছে ফ্লুয়েন্সি। বাকি দুটো জিনিস তারা মোটামুটি কাভার করে ফেলে, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি
কারণ তারা প্র্যাকটিস করতে করতে সলভ করে ফেলে। কিন্তু প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ফ্লুয়েন্সি এই দুটা জিনিস ডেভেলপ করার জন্য কয়েকটা কাজ করা যেতে পারে। এক নম্বর কাজ হলো ফনেটিক্স কোর্স করা যেতে পারে কোনো একটা জায়গায়, বা এডুম্যাক্সে যদি কোনো কোর্স আয়োজন করে, ইউ ক্যান টেক দ্য কোর্স। দুই নাম্বার, ইংরেজি প্রতিদিন অন্তত 30 মিনিট শোনা এবং এটা প্র্যাকটিস করা, রিপিট, লিসেন অ্যান্ড রিপিট। ইংরেজি বক্তব্য শোনা এবং ওটা রিপিট করা, এটা খুবই এক্সেলেন্ট একটা প্রসিডিউর। এটা একটু স্লোলি কাজ করে, বাট এটা খুব লং লাস্টিং, খুবই লং লাস্টিং। আপনি শুনবেন এবং সেটা রিপিট করবেন, ইট ওয়ার্কস নাইসলি, ট্রাস্ট মি। আমরা কিন্তু ছোটবেলায় লিসেন অ্যান্ড রিপিট করেই বাংলায় কথা বলা শিখেছি। যে ছেলেটা চাঁপাইনবাবগঞ্জে থাকে তার অ্যাকসেন্ট কেন চাঁপাইয়ের মতো হয়েছে, যে ছেলেটা ঢাকায় থাকে তার বাংলা অ্যাকসেন্ট কেন ঢাকার মতো হয়েছে, কারণ সে ছোটবেলা থেকে ঢাকা অ্যাকসেন্টে শুনেছে, এই জন্য তার কথা বলা ঢাকার মতো হয়ে গেছে। যে ছেলেটা চাপাই থাকে সে চাপাইয়ের কথা শুনেছে ছোটবেলা থেকে, সেই জন্য সে চাপাইয়ের মতো কথা বলে, রাইট? একটা লোক ব্রিটিশ ইংলিশে কেন, একজন লন্ডনে থাকলে একজন ব্রিটিশ অ্যাকসেন্টে কেন কথা বলে, কারণ সে চারপাশে সবসময় ব্রিটিশ অ্যাকসেন্টে কথা শুনে, এই জন্য সে কথা ওভাবে বলে। যে আমেরিকান অ্যাকসেন্টে কথা শুনে সে সবসময় আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে। সো ইটস ইউর ডিসিশন, আপনি কোন অ্যাকসেন্টে ইংলিশে কথা বলতে চান। আপনি যদি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে চান, লিসেন আমেরিকান ইংলিশ এভরিডে অ্যান্ড রিপিট ইট। And if you want to speak in English like British, then listen British English and repeat it every day. If you want to speak in English like Australian, then listen Australian English and repeat it. খুবই সিম্পল। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সহজ পদ্ধতিতে ভাষা শেখার একটা সহজ পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ তাআলা সেই কেপাবিলিটি দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সো এই দুটো প্রবলেম আমরা যদি সলভ করতে চাই লং টার্মে, তাহলে প্রতিদিন রুটিন করে আধা ঘন্টা, পারলে আরো বেশি 1 ঘন্টা, এটা নিয়ে একটা পাগলামি থাকতে হবে সবার মধ্যে, একটা ক্রেজিনেস থাকতে হবে যে না আমি ইংলিশ একেবারে ওদের মতো করে বলবো। আপনি প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা, হয়তো আপনার কানে হেডফোন আছে, রাস্তায় আপনি হাঁটছেন, ঘুরলেন, ঘুরতে ঘুরতে যান, অথবা শুয়ে আছেন, একটু শোনেন, মোবাইল ফোনে স্ক্রলিং করা বাদ দিয়ে একটু শুনেন আর ওটা রিপিট করেন। সাউন্ডস রাইট? খুবই ইজি জব। ওকে, এই হলো 4টা প্যারামিটার যেগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে আইএলটিএস এর স্পিকিং টেস্টে মার্কিং করা হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সবাই কি আমরা এই 4টা প্যারামিটার বুঝতে পেরেছি? আমরা কিন্তু এই 4টা প্যারামিটারকে সামনে রেখেই আমাদের কিন্তু স্পিকিং টেস্টে ওরা মার্কিং করবে। সো আমরা এখন থেকে স্পিকিং এর যত প্রস্তুতি নিব, এই 4টা প্যারামিটারকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিতে থাকবো। এটা অনেকে নেয় না বলেই অনেকে ভালো স্কোর করার কথা থাকলেও তারা ভালো স্কোর করতে পারে না, কারণ দে ডু নট নো এই প্যারামিটারগুলো মানে আসলে কি, এই প্যারামিটারগুলোকে কিভাবে সামনে রেখে প্রিপারেশন নিতে হয়। দে ডোন্ট নো দ্যাট। এই জন্য শুধু ইংরেজিতে কথা বললে স্পিকিং টেস্টে ভালো স্কোর করা যায় না। এই বিষয়গুলোকেও খেয়াল রাখতে হয়, কারণ ওরা এই বিষয়গুলোর ভিত্তিতেই মার্কিং করবে। সবাই বুঝছি কিনা আমরা? ইয়েস অর নো? ক্যান ইউ প্লিজ ওয়াই অর এন? ওকে, থ্যাংক ইউ। অলরাইট, তো আমরা আজকে তাহলে চলে যাই স্পিকিং পার্ট 1-এ। আমাদের আজকের প্রথম আলোচনা হচ্ছে স্পিকিং পার্ট 1। সবাই কিন্তু একটু প্রস্তুতি নেবেন। আমরা এটার পরে আপনাদের প্রত্যেকের কাছে আমরা চেষ্টা করবো 10-12 জনের কাছ থেকে অ্যান্সারগুলো নেবার। আর জাহিদ ভাই তো আছেনই, যদি ক্লাস শেষে ভাইদেরকে নিয়ে 10 জন বা 15 জন বা 20 জনকে নিয়ে একটা গ্রুপ করে ফেলা যায়, তাহলে প্রতিদিন রাতে ভাইয়েরা আধা ঘন্টা, এই যে আমি যে কোশ্চেনগুলো আজকে ক্লাসে পড়াবো এবং এর বাইরেও আমি আরো 10টা করে কোশ্চেন দিয়ে দিব, সেটা ভাইদেরকে গ্রুপে দিয়ে দিলে তারা প্রতিদিন রাতে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা ওই 10টা বা 15টা কোশ্চেন স্পিকিং প্র্যাকটিস করবে। স্পিকিং ইজ অল অ্যাবাউট রেগুলার প্র্যাকটিস, নাথিং এলস। তো এটা যদি রেগুলার করতে পারি, অথবা অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন বা 2 দিন, হোয়াট এভার, আই ডোন্ট নো, প্রতিদিন করতে পারলে খুবই ভালো হয়। আর না পারলে 3 দিন বা আপনাদের যেটা সুবিধা সেটা অনুযায়ী করতে পারে। সেক্ষেত্রে জাহিদ ভাই বা যারা আছেন তারা ভাইদেরকে নিয়ে 10 জন বা 15 জন করে এক একটা গ্রুপ করা যেতে পারে। তাহলে সবাই গ্রুপে কল করলে আমরা সেখানে দেখলাম যে ভাইরা কিভাবে প্র্যাকটিসটা করছে। ইট কুড বি আ গুড ওয়ান। ওকে, সো স্পিকিং পার্ট 1-এ আমরা চলে যাই। স্পিকিং পার্ট 1 হচ্ছে, আমরা বলেছিলাম এখানে যে কোশ্চেনগুলো হবে সেগুলো ভেরি বেসিক কোশ্চেন্স, এবং সবচেয়ে মজার দিক হলো এখানকার কোশ্চেন হলো পার্সোনাল কোশ্চেন। তার মানে এখানে যতগুলো কোশ্চেন করা হবে তার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আপনি আসলে জানেন, আপনি জানেন। ইউ ডু নট হ্যাভ টু স্টাডি ফর ইট, কারণ আপনার ব্যাপারে আপনি ভালো জানার কথা। আপনার নাম কি এটা আপনি তো জানেন অবশ্যই, আপনি কোত্থেকে আসছেন, আপনার বাসা কোথায়, আপনার কি করতে ভালো লাগে, কি করতে খারাপ লাগে, আপনার প্রিয় খেলোয়াড়কে, প্রিয় ফুটবলারকে, ইউ নো অল অ্যাবাউট অল দিস থিংস, কারণ এটা আপনাকে কেন্দ্র করেই কোশ্চেনগুলো করা হয়। আহ, কিন্তু আমরা এখানে অ্যান্সারগুলো দেওয়ার সময় খেয়াল রাখবো অ্যান্সারগুলো যেন খুব শর্টস না হয়। ইট শুড নট বি শর্টস ওর ভেরি লং, ইট হ্যাজ টু বি মিডিয়াম। এবং সেটা কেমন হতে পারে? 2 সেন্টেন্স থেকে আমরা বলেছিলাম 4 সেন্টেন্স পর্যন্ত অ্যান্সারটাকে আমরা ইলাবোরেট করতে পারি। ইলাবোরেট করবো আমরা অ্যান্সার, তবে সেটা অবশ্যই রিলেভেন্ট হতে হবে, নট ইরেলেভেন্ট। ওকে, মানে যদি আমাকে জিজ্ঞেস করে যে হেই হোয়াটস ইউর নেম, নাইম, হোয়ার আর ইউ ফ্রম, ঢাকা, হোয়াট ডু ইউ ডু, স্টুডেন্ট, গেট আউট, থ্যাংক ইউ স্যার, নট লাইক দিস।
সো এত শর্ট অ্যান্সার হওয়া যাবে না। আবার হোয়াটস ইউর নেম, ও থ্যাংক ইউ স্যার ফর আস্কিং মি দ্য কোয়েশ্চেন, মাই নেম ইজ নাইম, মাই ফাদার গেভ মি দিস নেম when I was born. এত গল্প করার ওখানে টাইম নেই। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু প্রোভাইড রিলেভেন্ট আনসার। কিভাবে হতে পারে? হোয়াটস ইউর নেম? Well, my name's Naim Hussain. My nickname's Naim. My friends and family call me Naim, so you can call me Naim. তার মানে আমাকে যে প্রশ্নটা করেছে আপনার নাম কি, তাহলে আমি শুধুমাত্র আমার নাম সংক্রান্ত তথ্য কিন্তু এখানে প্রোভাইড করেছি, রাইট? তার মানে আমরা একটু অ্যান্সারটাকে অল্প একটু বাড়িয়ে বলবো, বাট হ্যাজ টু বি রিলেভেন্ট। ইট হ্যাজ টু বি রিলেভেন্ট। ওকে, তাহলে আমি একটু এখানে লিখে দিই। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি হয়েছে? নাম্বার 1, সবাই লিখে ফেলতে পারেন অথবা চাইলে পড়ে নিতে পারেন, আমি কিন্তু জিজ্ঞাসা করবো কিছুক্ষণ পর। সো ওয়েল, মাই নেমস, আপনার ফুল নামটা আপনি বলবেন এখানে। মাই নিক নেমস, আপনার ডাক নাম যেটা সেটা বলবেন। মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কল মি, ফ্যামিলি কল মি, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আপনাকে কি নামে ডাকে? সো ইউ ক্যান, তাহলে আপনিও আমাকে এই নামে ডাকতে পারেন। ওকে, এটা হলো হোয়াটস ইউর নেম এর অ্যান্সার। সবাই একটু পড়েন তো। হ্যাঁ, দেখবো একটু পড়েন। হোয়াটস ইউর নেম, নিজে নিজে বলেন সবাই, লাউডলি সবাই বলেন, মানে চুপ থাকেন না আর কি। এভরি ওয়ান প্লিজ, হোয়াটস ইউর নেম, 2-3 বার জোরে জোরে বলেন, হোয়াটস ইউর নেম। ওকে, এবার হচ্ছে দ্য নেক্সট ওয়ান, হোয়ার আর ইউ ফ্রম। এই কোয়েশ্চেনগুলো কিন্তু কমন কোয়েশ্চেন, তার মানে স্পিকিং কিছু কোয়েশ্চেন আছে যেগুলো সবাইকে জিজ্ঞাসা করা হয়, এবং এই কোয়েশ্চেনের উত্তরগুলো যদি আপনারা আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে যান, তাহলে দেখবেন কনফিডেন্স কিন্তু বাড়বে পরীক্ষার সময়, রাইট? সো হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোত্থেকে এসছেন? তাহলে এটা বলা যাবে না যে আই এম ফ্রম দ্য মার্কেট, নো, ইউ হ্যাভ টু সে থ্যাঙ্কস, আই এম ফ্রম, আমি কোত্থেকে এসেছি, আপনার এলাকার নামটা বলবেন। লেটস সে ইট কুড বি ঢাকা, ইট কুড বি রাজশাহী, ইট কুড বি সিলেট, ইট কুড বি ইউনো হোয়াট এলস। ওকে, যে যে এলাকা থেকে আসছেন আর কি, খুলনা, তার মানে আপনার হোম টাউনটা বলবেন আর কি, রাইট? শুধু এখন এতটুকু বললেই কিন্তু চলবে না, এখন আপনাকে আপনার হোম টাউনের ব্যাপারে কিছু তথ্য দিতে হবে। লেটস, আমি যদি বলি যে ঢাকা, তাহলে ঢাকা হলে কি বলতাম আমি? যে হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এন্ড ইটস ফেমাস ফর, এটা কি কি কারণে ফেমাস ঢাকাটা? ফেমাস ফর কি কি কারণে হতে পারে? মসজিদ, মসজিদের জন্য ফেমাস। তারপরে সব এডুকেশনাল ইনস্টিটিউশনস এখানেই থাকে, ইনস্টিটিউশনস। তারপরে পার্লামেন্ট বিল্ডিং, মেবি, আই ডোন্ট নো, বললাম আর কি একটা, পার্লামেন্ট বিল্ডিং, সংসদ ভবন, এরকম অনেক কিছুর জন্য এটা ফেমাস। পিপুল অফ ঢাকা, ঢাকার মানুষরা কেমন আসলে? তো এখানে দু একটা ইনোসেন্ট টাইপের মিথ্যা কথা বলা যায়, কারণ ওরা আসলে আমাদের জাজ করবে না যে কেন ঢাকা ফেমাস, বললেই হবে আর কি। তবে খুব ইরেলিভেন্ট কথা আবার না বললে ভালো, যে ঢাকা ইজ ফেমাস ফর রিভার অ্যান্ড ফিশ, এটা বুঝবে যে এটা আপনি ভুল বলতেছেন। ঢাকা ক্যান নেভার বি ফেমাস ফর রিভার অ্যান্ড ফিশ, রাইট? আচ্ছা, পিপল অফ ঢাকা, ঢাকার মানুষগুলো আসলে কেমন বলবেন? পিপল অফ ঢাকা আর এডুকেটেড, ইন্ডাস্ট্রিয়াস, হার্ড ওয়ার্কিং, এটসেট্রা। ওকে, দ্যাটস ইট। তাহলে আমরা এটা কার ক্ষেত্রে বললাম? ঢাকার ক্ষেত্রে বললাম। এখন যদি আহ, যদি আমি বলি লেটস সে রাজশাহীর ক্ষেত্রে বলবো, তাহলে কি বলবো? তাহলে আমি হয়তো বলতাম যে হুইচ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ, it is known as the city of education and green city, তাই না? এটাকে এডুকেশন, শিক্ষানগরী বলা হয়, এবং সবুজ কি যেন বলে, গ্রিন সিটি বলা হয়, রাইট? পিপল অফ, আরো আরো অনেক কিছুর জন্য ফেমাস, দ্য সিটি অফ এডুকেশন, ক্লিন অ্যান্ড গ্রিন সিটি, তারপরে সিল্ক, মোস্ট প্রবলি সিল্ক, টুরিস্ট প্লেসেস, এটসেট্রা। এটা বেশ কিছু কারণে ফেমাস। ওকে, পিপল অফ রাজশাহী আর কি হতে পারে? এখন যে যে গুণাগুলো আপনি বলতে চান, কাইন্ড, হেল্পফুল, ইন্ডাস্ট্রিয়াস, এডুকেটেড, রিলিজিয়াস, যে যে গুণগুলো আপনি বলতে চান সেটা আপনি বলতে পারেন। তাহলে আপনি যে এলাকা থেকে এসেছেন সেই এলাকার ব্যাপারে আপনি এরকম কয়েকটা তথ্য দেবেন, যে আপনার এলাকাটা কেমন,
আপনার এলাকাটা কি কারণে ওয়েল নোন বা ফেমাস বা পপুলার, এবং আপনার এলাকার মানুষগুলো কেমন। দ্যাটস হাউ উই ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন। সবাইকে আমরা বুঝতে পেরেছি এটা? তাহলে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা বলি যে পার্ট ওয়ানের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো হতে হবে ভেরি অথেন্টিক। অথেন্টিক অ্যান্সার দেবেন আপনি, যেই মানুষটা আপনি সেটাই রিপ্রেজেন্ট করবেন ওখানে। এটা মুখস্থ করে যাওয়ার বিষয় না। এখন আপনি যদি কুমিল্লার মানুষ হন, সিলেটের মানুষ হন, তাহলে আপনার ঢাকা বলার দরকার নেই। ইউ হ্যাভ টু টক অ্যাবাউট সিলেট ওর কুমিল্লা ওর রাজশাহী ওর আপনি যে এলাকা থেকে এসেছেন ওর বরিশাল, রাইট? তাহলে আপনি এক্স্যাক্টলি যে জায়গার মানুষ আপনি যদি সেটা বলেন, তাহলে দেখবেন আপনার অ্যান্সার যখন অথেন্টিক হবে, দেখবেন আপনার মধ্যে কনফিউশন তখন কম থাকবে, রাইট? এই জন্য আমরা এই অ্যান্সারগুলো আগে থেকে রেডি করে ফেলবো। ওকে, তাহলে এই অ্যান্সারগুলো রেডি করলে প্রতিদিন যদি আমরা 2-3 বার করে বলি, তাহলে দেখবেন এগুলো এমনিতে যে কোনো সময় জিজ্ঞাসা করলে আমরা অ্যান্সারগুলো দিতে পারবো। ইটস ভেরি ইজি। এই জন্য আমরা অ্যান্সারটা একটু প্রপারলি নিজেরা আগেই প্রিপেয়ার করে নেবো যে আমি এখানে আসলে কি বলবো। এটা ধরা বাঁধা মুখস্থ করে কোনো অ্যান্সার দেওয়ার বিষয় না। আপনি আপনার জায়গাটার কথা বলবেন। ওকে, দেন নাম্বার 3, আরেকটা খুব কমন কোয়েশ্চেন, সেটা হলো যে হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডু মানে কি, তোমার জব কি, তোমার পেশা কি। তাহলে কি বলতে পারেন? ওয়েল, I'm a student and I'm studying. আপনি কোথায় পড়েন? সেই জায়গাটার নাম বলবেন। ইন ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে পড়েন। আম, তারপরে আপনি কেন এই ডিপার্টমেন্টে পড়ছেন। আই এম স্টাডিং ইন দিস ডিপার্টমেন্ট ফর, কি কি কারণে, সে কারণগুলো বলবেন। প্রত্যেকটা ডিপার্টমেন্ট পড়ার কিছু কারণ থাকে না, সেটা আপনাকে জানতে হবে। এটা বলা যাবে না যে আমি এই ডিপার্টমেন্টে পড়ছি কারণ আমি আর অন্য কোথাও চান্স পাই নাই, এই জন্য বাধ্য হয়ে পড়ছি। ইটস নট এ গুড অ্যান্সার। আপনি যে ডিপার্টমেন্টে পড়েন হ্যাজ টু হ্যাভ এ রিজন। আমি কেন এই ডিপার্টমেন্টে পড়ছি। আমি স্টাডিং লেটস সে ফিজিক্স ওর কেমিস্ট্রি ওর বায়োলজি ওর ম্যাথমেটিক্স ওর ফার্মেসি, কেন পড়ছেন। তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট পড়ার কিছু রিজন আছে। যেমন আমাকে যখন বলেছিল তখন আমি বলেছিলাম, ওয়েল, I'm a student and I'm studying at RUET under the faculty of Tripoli, and I'm studying in this department because I want to contribute for the development of the electricity sector in our country, and I'll be very proud to do something for my country. And beside that, I'm pretty much passionate about electricity and how does it work and all this stuff. এরকম একটা অ্যান্সার মোস্ট প্রবলেম আমি দিয়েছিলাম আর কি। তাহলে একইভাবে আপনারা এরকম বলবেন যে, ওয়েল, I'm a student and I'm studying at, let's say, Dhaka University in the department of English literature. I'm studying in this department because I'm very passionate about literature, history. এই তো, যে যেটা পারেন, প্রত্যেকের ডিপার্টমেন্টের কিছু রিজন থাকবে, সে সেটা বলবে। এই, এটা হচ্ছে থার্ড কোয়েশ্চেন। সবাইকে আমরা বুঝতে পেরেছি এটা? এবার একটু আমি আপনাদের স্পিকিং আমরা একটু প্র্যাকটিস করবো সবাই মিলে। ভিডিও অন করলে তো ভালো হয় মনে হয়, না? ভিডিও অন না করলে একটু সমস্যা। তাহলে মানে আমরা সবাই সবাইকে দেখতে পারতাম। ওকে, তাহলে আমি একটু জিজ্ঞেস করি, কে বলবেন? কেন, মানে আনমিউট করলে ভালো হয় যারা বলবেন আর কি। রবিউল ইসলাম তুহিন। রবিউল ইসলাম তুহিন, ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াটস ইউর নেম? রবিউল ইসলাম তুহিন, উনি কি আনমিউট হয়েছেন? Hello, sir. ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াটস ইউর নেম? So My name is Mohammed Robiul Islam Tohin. You can call me by my nickname Robiul. Everyone call me Robiul. some public call me Mahi, so you can call me Mahi. ওকে, একটা জায়গায় একটু খেয়াল করতে হবে রবিউল, মাই নেম ইজ বলা যাবে না, মাই নেমস। আমরা যখন স্পিকিং করবো Names. তখন কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করবো, নট ফুল ফর্ম। ওকে, Yes, sir. অলরাইট, থ্যাংক ইউ। ওয়ার আর ইউ ফ্রম, রবিউল ইসলাম? Basically, I'm from Purukali, but currently I'm living at Keranganj in Dhaka with family. Dhaka is, you know that Keranganj is the one of the beautiful part of Dhaka city. It is Mhm. located at northern part of Dhaka. There are lots of education institution like a madrasa, college, etc. And besides our village, there is a very long river. The name of the river is Talishu River. That is so Mhm. beautiful. That's it. Okay, what do you do? Basically, I am a student. I'm not a job holder, so I'm preparing for IELTS to go abroad. Mhm. Thank you. Thank you very much. Okay, sir. Next, Rubel Islam and then
I get Noshin Nahar or Nuhur. Can you hear me? Yes, I Okay. will hear you. No, I'm hearing you. So yeah, what's your name? Well, my name's Naushin Nohor. My nickname Srishti. My friend and family calls me Srishti, so you can call me Srishti. Thank you. Where are you from? Thanks. I'm from Pabna, Ishordi. Which is very popular for nuclear power plant and Harding Bridge. People of Pabna are very polite and hospitable. একটু না দেখে বলতে হবে আর কি, দেখে বলা যায়, অসুবিধা নাই। আহ, ভুল হোক, আমরা তো চাই একটু ভুল হোক। ওকে, থ্যাংক ইউ। হোয়াট ডু ইউ ডু? Well, I'm a student at Jahangirnagar University, the Department of Public Health and Informatics. I'm studying in this department because my passion was I wish I serve. Uh, অলরাইট, আমি থ্যাংক আর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। নাইস, থ্যাংক ইউ। গুড ট্রাই। আমি দুটো চ্যাট বক্সে ভিডিও দিয়েছি আপনাদেরকে, দেখতে পারেন। হাউ টু প্রোনাউন্স 24 কনসোনেন্টস এবং ভাওয়েলস। একটু দেখে নেবেন, হ্যাঁ। অলরাইট, এরপরে কাকে পাচ্ছি আমরা? নুসরাত জাহান তানজিম। Can you hear me? Nusrat Yes, Jahan sir. Tanvir. All right, tell me, what's your name? Well, my name is Mr. Jan Tanjim. My nickname is Tanjim. My friends and family call me Tanjim, so you can call me Tanjim. Very good. Where are you from? Hence, I'm from Ranchi, which is one of the biggest cities in the country. It is popular for silk. It's called Queen City, and people of my city are very friendly, kind, and Mhm. smart. Okay. Yeah, I cannot hear you properly. Anyway, so what do you do? Well, I'm a student and I'm studying at Jahangirnagar University in the Department of Government and Politics. I'm studying in Mhm. this department because I'm very passionate about politics. Okay. Actually. Thank you. Thank you very much. And then Ekfa Rahman. Ekfa Rahman. Yes. Yes, sir. Am I audible? Oh yeah. Thank you. What's your name? My name is Iqbal Rahman, and sorry, can I say it again? Oh, sure. What's your name? My name is Iqbal Rahman Mithila. My nickname is Mithila, but my friends and family calls me Iqba. So you can call me Iqba. What do you do? Sir, I'm a student. I'm currently studying at Jahangirnagar University. I'm pursuing my master's in linguistics. Mhm. All right. Thank you. Then Shahriar Musabbir. Can you hear me? Shahriar Musabbir? Yes, sir, I can. Okay, what's your name? My name is Sharif. I can't hear you. Okay, let's try it a little bit later. I'd like to move on. Aisha Siddiqa. Can you hear me, Aisha Siddiqa? Yes, I'm hearing. All right, what's your name? My name's Aisha Siddiqa. My nickname's Aisha. My family and friends call me Aisha, so you can call me Aisha. Very good. Where are you from? Thanks. I'm from Dinajpur, which is in the north part of Bangladesh. Mhm. Dinajpur is very famous for aromatic rice and lychees, and the people of Dinajpur are very kind, polite, decent, and hardworking. Okay. What do you do? Well, I'm a student. I have completed my bachelor degree in mathematics from Jahangirnagar University. Now I am pursuing my master's from the same discipline, and I'll choose mathematics because I love problem solving and thinking logically. Not I will And choose. You have to say I chose. I chose Mhm. mathematics because I love
problem solving and thinking logically. And mathematics helps me to develop my analytical skills and thinking power. Thank you. Yeah. Thank you very much. Ainuddin Al Azad. Can you hear me? Ainuddin Al Azad. Thank you. Yes, sir, I can hear you. All right. What's your name? My name is Ainuddin Al Azad. My friends and family call me Azad, and you can call me Azad. It should not be my name is. It has to be my names, Okay, right? sir. Use contracted form while speaking. Where are Okay. you from? I'm from Kustia right now. I'm staying Dhaka. Kustia is famous for Lalon and Rabindranath, which is actually called the city of capital city of. Sorry. Uh, What do you do? I'm currently uh, in between job and practicing IELTS preparation, and Okay. I'm preparing myself for the uh, sit for IELTS. Okay. Thank you. Then Nikita, can you hear me? Yes, sir. What's your name? This is Nikita Nimi. My family and my relatives call me Nikita, and you can address me Nikita. Thank you. But do not use this as while you are taking IELTS test. You should say, Sorry. don't say disease. This is a kind of, we can use it in a professional environment, but for IELTS, it is better to use my names. Well, my names, Okay. right? Okay. Where Can you are you repeat from? Can you repeat this question again? Okay. Oh, what's your name? My name is Nikita Nimi. My family and my relatives call me Nikita. You can address me Nikita. All right. Where are you from? Well, basically, I live in Dhaka because of my study purpose, but I am from I born and brought up from Nashindi. So if I tell about my city, it's very, it's a small city, but the people of my city are so hardworking and they are so polite and hospitable. And the famous thing of my city, just because of organic fruits and vegetables. Yeah, that's it. Okay, by the way, so all of you are just trying to answer the question in a way that you are trying to include your present location. We don't want to know you about your present location. We just want to know about your hometown. Wherever you are right now, that's okay. Maybe you are in Dhaka or Rajshahi or Sylhet or Khulna. I don't want to know that, where you are right now. What you have to talk about, where are you from? It means exactly what's your hometown. Where is your hometown? You just have to talk about your hometown, Okay. right? You don't need to talk about your present location. Yes. What do you do? Okay. Basically, I'm a student and I have done my bachelor. Right now, I'm pursuing my master's in international relations at Jahangirnagar University. And I'm so much passionate about my major because I'm so much interested about international politics and human rights and economics. So I just want to know how human rights work in the world. So after completing my education, maybe I will implement in my country. So yeah, that's it. Thank you. Thank you. Nice response. Jannat Jahan Mim. Can you hear me? যাদের হয়ে যাবে তারা একটু মানে hand down করবে। তাহলে আমরা চলে যাব তাইলে। No, থাকবেন মানে জাস্ট হ্যান্ড রেজ না করে হ্যান্ডগুলো ডাউন করো। আচ্ছা, জাহিদ ভাই, আজকে তো রাত হয়ে গেছে 11:20-এর মতো। ওনাদেরকে কি একটু গ্রুপের ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া যায় কিনা? তাহলে প্র্যাকটিসটা ওখানে ভালো হতো কিনা। শোনা যাচ্ছে না জাহিদ ভাই, আপনি কোথায় মিউট আছেন? Hello, my name is Yasin Arafat, and my name is Yasin Arafat. My friend and family, my nickname is Arafat, and my friends and family member call me Arafat, so you can call me Arafat. Where are you from? I'm from Dhaka. ওকে, জাহিদ ভাই, আমার মনে হয় যে আজকে তো প্রথম ক্লাস আমাদের আলহামদুলিল্লাহ অনেকেই ছিল।